আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আরও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবেই কিন্তু তিনি সৃষ্টি করেননি। তিনি প্রিয় নবী, সকল নবীদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় দুস্থ, যার সৃষ্টি না হলে এই সৃষ্টি জগতের সৃষ্টি হতো না। সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে আমাকে সৃষ্টি করার জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক আইডিতে থাকা সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার সহ গ্রাম পুলিশ ভাই ও বোনেরা যারা আছেন, দেশ বিদেশে যারা আছেন, যারা মুসলমান, তাদেরকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা হিন্দু ভাই আছেন, আমি তাদেরকে জানাচ্ছি নমস্কার। এবং যাহারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আমার আইডিতে আছেন, তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকল বন্ধুরা ভালো আছেন। এই দোয়া এবং শুভকামনা সবসময় আমি আপনাদের জন্য করি। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রায় আমি আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আসলে কমেন্ট কিন্তু এখনও শো করেনি। কোনো কমেন্টই আমার কাছে এখন পর্যন্ত শো করেনি। 30 জন ব্যক্তি লাইভে যুক্ত আছেন, এটুকুই দেখতে পাচ্ছি। তো যাই হোক, হয়তোবা এইটা প্রবলেমের কারণে হতে পারে, কারণ আপনারা লাইভে ঢোকার সাথে সাথেই তো অনেকেই কমেন্ট করেন। তো সেক্ষেত্রে আজকে কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না। যাই হোক, এটাও একদিক থেকে ভালো যে কমেন্ট দেখতে গেলেও যে অনেকেই বিরূপ মন্তব্য করেন, তখন আসলে লাইভটুকু অসাধ্যকর হয়ে পড়ে করা। শো কমেন্ট একটা অপশন আছে, শো কমেন্ট, কিন্তু টাচ করতেছি, কাজ হচ্ছে না। তো যাই হোক, কমেন্ট শো করতেছে না। তো যাই হোক, আপনারা হয়তো বা ইতিমধ্যেই কমেন্ট করেছেন। যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখি ঠিক হয় কি না, কমেন্ট অপশন ঠিক হয় কি না। তো আপনারা জানেন যে দীর্ঘ 1 মাস, গত মাসের 29 তারিখে কিন্তু আমার আইডিতে সমস্যা হয়। আর সেই 29 তারিখ থেকে গতকালকে 29 তারিখ গিয়ে আজকে 30 তারিখ, 1 মাস আমার আইডি লাইভ সাসপেন্ড থাকার কারণে এই একটা মাস আমি কিন্তু আপনাদের সাথে লাইভে দেখা হয়নি। হ্যাঁ, এইমাত্র একটা কমেন্ট পেলাম ভাই, আপনার কালকের
কালকের পোস্টটা খুব ভালো লেগেছে। আমার একটি ভাই কমেন্ট করেছে, এই কমেন্টটা পেলাম যে ভাই আপনার কালকের পোস্টটা, হ্যাঁ কমেন্ট শুরু হয়েছে লাল মিয়া ভাই, আপনি বলেছেন এই সপ্তাহের চমক দেখাবেন। যাই হোক ভাই, কথা বলবো, ধৈর্য নিয়ে থাকতে হবে। এই সপ্তাহের চমক আসলে আহ, দেখাতে আর চাই না ভাই, চমক বহুত দেখাইতে গিয়ে 5টা মাস জেল খাটছি, লাভ কি হয়েছে? আপনারা তো নাটক দেখার জন্য বসে থাকেন, কিন্তু আমাদের জেল খাটতেও হয়, সঙ্গী থাকেন না তখন কেউ আপনারা। এখন কমেন্ট না দেখাটাই ভালো ছিল। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তাও ভালো লাগলো যে একটি ভাই জানতে চাইছে আপনি কেমন আছেন। আর দিন ইসলাম সাহেব আর জানতে চান নাই, প্রথম কমেন্টই মনে হয় আপনার লালমি ভাই, আপনি বলছেন চমক। ভাই চমক দেখতে হলে আমার সাথে থাকতে হবে, আর দেখাবো না, দেখানো বাদ। আমার সাথে থাকবেন, ঢাকা যখন যাই আমি তো চ্যালেঞ্জ করি, আমি কিন্তু আপনাদের ইনভাইট করি যে আপনারা আসেন, ঢাকায় আসেন, কিন্তু আপনারা আসেন না। আপনারা ঘরে বসে নাটক দেখতে ভালোবাসেন, মিথ্যা কথা বললে আপনাদের ভালো লাগে, আর সত্য কথাগুলো বললে আপনাদের আর ভালো লাগে না। মারুফ হাসান ভাই, লাল ভাইয়ের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। ভাই সকলেই আসলে মৌখিক বলে, বাস্তবে কেউ পাশে সহজে দাঁড়ায় না। ফেসবুকে কমেন্টের মাধ্যমে অনেকেই পাওয়া যায়, কিন্তু আমার একটি ভাই লিখেছেন, ভাই কেমন আছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার একটি ভাই সালাম দিয়েছেন, এমডি মাজহারুল হাসান, না সরি মারুফ হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা কেমন আছেন ভাই? তো যাই হোক, দীর্ঘ 1 মাস আমার আইডি সুখ সুখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনারা কেমন আছেন ভাই? তো দীর্ঘ 1 মাস আমার আইডি সমস্যার কারণে আপনাদের সাথে কিন্তু আমার লাইভে দেখা হয়নি। আবার আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে, যে এই লাইভ অপশনটি বন্ধ থাকার কারণে হয়তো বা অনেক কিছুই আপনাদের সাথে আমার শেয়ার হয়নি, কিন্তু শেয়ার না হয়েও ভালো হয়েছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটি সাবির ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনারা কেমন আছেন? আমার হেলাল মিয়া ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমার একটি ভাই লিখেছেন, আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আমার একটা বাসু মহাজন ভাই আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমার একটি ভাই লিখেছেন, ভাইয়ের লাইভে যুক্ত হয়ে গেলাম, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার লাইভে এই মুহূর্তে 60-62 জন যারাই যুক্ত হয়েছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি যে যখন যেখান থেকে দেখবেন, বন্ধু হিসেবে, ভাই হিসেবে লাইভটি শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত দেবেন। অনেকদিন পরে লাইভে আসছি, একটু কথা বলবো আপনাদের 45,870 জন গ্রাম পুলিশ নিয়ে একটু কথা বলবো। এই মুহূর্তে কৃষ্ণ লাইভে ঢুকেছেন ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার রাসেল হোসেন ভাই লিখেছেন, আর কৃষ্ণ লিখেছেন, যাই হোক দীর্ঘ 1 মাস পর আপনাকে লাইভে দেখতে পেলাম, খুবই খুশি লাগলো বড় ভাই। হ্যাঁ কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। আমারও আসলে আজকে অনেকটাই আনন্দিত যে লাইভে না আসলে সকলের সাথে কিন্তু কথা বলা যায় না। লাইভে বর্তমানে একটা এই ফেসবুক মিডিয়া এমনই একটা জায়গা, লাইভে আসলে এখানে সবার সাথে কথা বলা যায়, কমেন্টের উত্তর দেওয়া যায়, সকলের সাথে পরামর্শ করা যায়। যাই আমি আশা করি দীর্ঘ 1 মাস পরে যেহেতু লাইভে আসছি, আপনাদের বিরক্ত করিনি। আপনারা লাইভে একটু ধৈর্য নিয়ে থাকবেন, আপনাদের সাথে অনেকগুলোই কথা আছে, আসলে বলতে গেলে একটু সময়ও লাগবে। আপনারা যদি মনে করেন লাইভে যুক্ত থাকবেন, একটু সময় দেবেন, আর যার তাড়াহুড়া আছে, কাজ আছে, সে চলে যাবেন, তার জন্য শুভকামনা রইল। ভাই পোশাক নিয়ে তো দুর্নীতি চলতেছে, সুমন কুমার ভাই, কথা বলবো ভাই, কুমিল্লা হোমনা থেকে, ধন্যবাদ ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আর কি ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাটক সিংড়া থানা মিন্টু ভাই, মিন্টু হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। সার্বিক বিষয়ে কথা বলবো, পোশাক নিয়ে দুর্নীতি হচ্ছে কথা বলবো, তারপর আমার আরেকটি বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন, সেগুলোও কথা বলবো ইনশাল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরেকটি ভাই বলেছেন যে গতকালকের একটি পোস্ট দেখেছেন, সেই পোস্টের বিষয়ে কথা বলবো। পোস্টটি আলহামদুলিল্লাহ ভাই। লাল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। মিরাজ ভাই, মশিউর ছাত্র ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, একজন ছাত্র আমাদের মাঝে যুক্ত আছেন। আমার এই ছাত্র ভাইটিকে ধন্যবাদ জানাচ্ছি ভাই। বরগুনা জেলা, অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই আপনি কেমন আছেন? আপনি অনেক দিন পর লাইভে আসলেন। হ্যাঁ ভাই, আমার লাইভ অপশনটি সমস্যা থাকার কারণে লাইভে আসা হয়নি একরকম অনেক দিন, 1 মাস
একেবারে গুনে গুনে 1 মাসের উপরে, কারণ তারও 4-5 দিন আগে লাইভ করেছিলাম। আমি 1 মাসের উপরে লাইভে আমি আসিনি। ভাই আপনি কেমন আছেন? আপনি অনেকদিন পর লাইভে আসলেন। হ্যাঁ ভাই, তো যাই হোক, এখন একটি মামলা শেষ করতে হবে ভাই। অবশ্যই ভাই কথা বলবো, একটু ধৈর্য নিয়ে তো আপনাদের থাকতে হবে। এখন পর্যন্ত তো আপনাদের কুশল বিনিময়ে শেষ করতে পারলাম না। আপনারা জানতে চাচ্ছেন কেমন আছি, সেগুলোর উত্তর দিছি। আপনারা কেমন আছেন তা জানতে চাচ্ছি, সেগুলোর উত্তর আপনারা দিছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কুশল বিনিময় শেষ হয়নি। ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যেই কমেন্ট করবেন আশা করি প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার একটি ভাইয়ের কমেন্টের উত্তর আমি দিয়ে কথা বলা শুরু করি। দাদা আপনি কেমন আছেন? আমি বগুড়া জেলা গাবতলী থানা গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ নসিপুর ইউনিয়ন পরিষদ। অসংখ্য ধন্যবাদ ভাই। নয়ন ভাই আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলামিন হোসেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কি ভাই সেই আলামিন হোসেন যে আমার প্রত্যেকটা পোস্টে বিরোধিতা করেন? কি ওই আলামিন হোসেন কিনা জানি না। বিরোধিতা আজকে বেশ সারাদিনই মোটামুটি আপনার সাথে বিরোধী কমেন্টের উত্তর হয়েছে, সেই কিনা যাই হোক জানি না। আল আমিন হোসেন মনে হয় একই ধরনের নাম, একাধিক ব্যক্তি হলে হতেও পারে, আবার আপনিও হতে পারেন। কামাল মিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মিস্টার সুমন কুমার, তালা থানা, সাতক্ষীরা জেলা। ধন্যবাদ ভাই। নড়াইল সদর উপজেলা থেকে ভাই কেমন আছেন? সজীব ভাই ভালো আছি ভাই। আপনি কেমন আছেন ভাই? আমি জিনেদা মহেশপুর থেকে শহীদুল ভাই 30,000 টাকা নাইমের মাধ্যমে আপনার কাছে পাঠালাম। ওই টাকাটা আপনি পেলেন কিনা জানতে পারলাম না, দয়া করে একটু বলবেন। শহীদুল ভাই, আসলে সব প্রশ্নেরই আমি উত্তর দেব। টাকাটা কবে দিয়েছিলেন সেটা আমাকে অবশ্যই আপনারা বলবেন, কারণ টাকা কিন্তু আমাকে আপনারা দেন, সেগুলো আমি পাই, স্বীকারও করি। আমি স্বীকার করি না এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমি টাকা পাইলে স্বীকার করি না। আমি টাকা আপনাদের কাছে চাই, আপনারা দেন, আমি হিসাবও দিই টাকার। তো 30,000 টাকা কবে দিয়েছেন সেটা বলবেন। যদি এর মধ্যে দিয়ে থাকেন সেটাও বলবেন। আর যদি সেই মামলাটা পরিচালনা 2018 সাল থেকে আপনারা আমাকে কিন্তু সহযোগিতা করে আসছেন, গ্রাম পুলিশ সদস্যরা 2018 সাল থেকে আমাকে আপনারা সহযোগিতা করে আসছেন। এখন সেই 18 সালের কথা যদি বলেন তাহলে কিন্তু 18 আর 5 7 বছর, এই 2 আর 5 7 বছর, 7 বছর পূর্বের কথা। তো সেই 7 বছর পূর্বের কথা যদি হয়ে থাকে সেটাও আমাকে আপনারা জানাবেন। তো যদি ক্লিয়ার না আপনারা বলেন তাহলে আমি ক্লিয়ার উত্তর কিন্তু আপনাদেরকে দিতে পারবো না। ভাই আপনার ছোট্ট মামনিটা কেমন আছেন? আমার বেলাল ভাই জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ রহমত, ভালো আছে ভাই। আমার আর কি একাকি আনোয়ার ভাই কেমন আছেন? লাল ভাই আলহামদুলিল্লাহ। লাল মিয়া ভাই, বাড়তি বেতন কি এই মাসে পাওয়া যাবে? অবশ্যই উত্তর দেবো ভাই, একটা একটা করে উত্তর আমি দেব। আপনারা এই মুহূর্তে লাইভে 81 জন যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি 81 জন ভাইকেই। লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল, এবং আপনারা যে কমেন্টগুলো করবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। আমি চেষ্টা করব গঠনমূলকভাবে আপনাদের যেটা আমি জানি উত্তর দেওয়ার জন্য, আর যেটা না জানি সেটা আমি বলবো যে ভাই এই ব্যাপারে আমি বলতে পারছি না, আমি জানি না। তো যাই হোক, আরেকটি ভাই সালাম দিয়েছেন, আন্দোলনের ডাক দেন। আমার আরেকটি ভাই মনসুর শিকদার ভাই লিখেছেন আন্দোলনের ডাক দেন, বলবো ভাই এই ব্যাপারে। আরেকটি ভাই লিখেছেন ভাই কেমন আছেন? তো আমার প্রিয় মনসুর নাম মামুন শিকদার ভাই লিখেছেন আন্দোলনের ডাক দেন। মামুন ভাই, আসলে আন্দোলনের প্রয়োজন নাই। দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিশ্লেষণ করলে, যেহেতু আমরা একটি বাহিনীর সদস্য, আমরা কিন্তু একবার এই সরকারকে জানান দিয়েছি। সেটা সেই আগস্ট মাসের 2024 সালের 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনারা প্রায় 20,000 গ্রাম পুলিশ ঢাকায় উপস্থিত হয়ে সরকারকে কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমাদের বেতন কত টাকা, আমাদের সুখ দুঃখের কথাগুলো আপনারা জানিয়েছেন। তো আমাদের আন্দোলন শব্দের অর্থই হচ্ছে সরকারকে জানানো, সেইটা আমরা সরকার সহ সারা বিশ্বকে আমরা জানিয়েছি। এখন যেটা দরকার, আন্দোলনের প্রয়োজন নাই। দেশের এই মুহূর্তটায় আমাদের প্রয়োজন সরকারকে সহযোগিতা করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষার থেকে শুরু করে আমাদের উপর যেই সকল দায়িত্ব অর্পিত আছে সেই দায়িত্বগুলো পালন করা হলো আমাদের দায়িত্ব। আর আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য গ্রাম পুলিশের যারা দৌড়ায়, ঢাকাতে দৌড়ঝাঁপ করে, মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করে, বিভিন্ন ব্যক্তি যাদের কাছে গেলে ভাগ্যের পরিবর্তন হবে তাদের কাছে দৌড়ঝাঁপ করে, তাদের দায়িত্ব হলো লবিং করা, ভালো মানসম্মত একটা বেতন সেইটা যেন এই সরকার আমাদেরকে দেয়, যা
দিয়ে আমরা বর্তমান সময়ে বাজার উপযোগী একটা বেতন হয়, আমরা যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, তো সেই বেতনটা সরকার যাতে দেয় তার জন্য আন্দোলনের প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারের ঊর্ধ্বতন মহল যারা আছে, যারা নীতি নির্ধারক আছে, তাদের সাথে যোগাযোগ রাখা। সেই যোগাযোগটা সকল গ্রাম পুলিশের প্রয়োজন নাই। আমার একটি ভাই লিখেছেন, ওই টাইমটা কোন টাইম হবে আপনিও জানেন। আমিনুল যে টাকা কালেকশন করেছিল সেটা ভাই সেই 2018 সালের কথা বলতেছেন ভাই, যে সময় ঝিনাইদহের আমিনুল টাকা কালেকশন করেছিল, ওই সময় আমি নূরের কাছে না দিয়ে টাকাটা আপনার নাইমের মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছিলাম। ওনার টাইম কোন টাইম? হ্যাঁ ভাই, ধন্যবাদ, এই তো ক্লিয়ার হলাম। তো হ্যাঁ ভাই, তখন টাকা পেয়েছি, সেগুলো মামলার জন্য খরচ করেছি। আমি কিন্তু হিসাব দিতে পারলাম, আমার খাতা আছে ভাই, তখনকার খাতা আছে ঘরে, এখনও আল্লাহর রহমতে রক্ষিত আছে খাতাগুলো, আমার কাছে হিসাব আছে, আমি ইনশাল্লাহ হিসাব দিতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাল ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো এই এই যে সুন্দর কমেন্টটা সুন্দর করে করতে পারলেন যে ভাই সেই তখনের সময়, যে কারণে আমি উত্তরটা দিতে পারলাম। যদি আপনি এখনের সময়ের কথা বলতেন তাহলে এখন তো 30,000 টাকা এটা একটা এই অন্যরকম বিষয় হয়ে দাঁড়াইতো যে না আমি পাই নাই, আর সেটা আমি অস্বীকারও করতাম যে আমি পাই নাই। আমি কখনোই টাকার বিষয়ে আপনাদের সাথে কখনো মিথ্যা কথা বলি না। যখন যে কয় টাকা দেন আমি সাথে সাথে সেটা আপনাদেরকে উপস্থাপন করি। আমার গিয়াসউদ্দিন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ভাই? গিয়াস ভাই, আমি ঠাকুরগাঁও জেলা থেকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শহীদুল্লাহ মুক্তাগাছা 4 নং কমিউনিটি ইউনিয়ন পরিষদ থেকে যুক্ত আছি। অসংখ্য ধন্যবাদ ভাই, ময়মনসিংহ থেকে যুক্ত আছেন। ভালোবাসা রইল, আমার একটি প্রিয় ভাই দিয়েছেন, ধন্যবাদ ভাই। ভাই সংস্কার কমিশনার স্যার, তিনি তো আমাদের নিয়ে কথা বলেছিলেন, তিনি এখন কি বলতেছেন আশা করি বলবেন ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভাই বলবো, তার জন্য একটি ধৈর্য নিয়ে থাকতে হবে। শহীদুল ভাই, দেখতে দেখতে অনেক টাকা বেতন বাড়ছে ভাই। ভাই একটু সময় দেন, সব বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাল মিয়া ভাইয়া? আমি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই ফটিকছড়ি ভাইটিকে। তো যাই হোক, যারাই এই মুহূর্তে যুক্ত আছেন, 80-85 জনের মতো যুক্ত আছেন, প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য নিয়ে যে লাইভে আছেন তার জন্য। আর আজকে অনেকদিন পরে লাইভে খুব একটা লোক যুক্ত হবে না। আমি এবার আপনাদের প্রশ্ন পর্বে চলে যাই, যে মূল কথাগুলো সেদিকে চলে যাই, বেশি সময় লাইভ না করে আজকে প্রথম লাইভ অল্প সময়ই করব। এবার আসি আপনাদের প্রশ্ন পর্বে। যে আপনারা একটি ভাই লিখেছেন যে ঐক্যের ডাক দিয়েছি, গতকাল যে পোস্ট করেছি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভাইয়ের প্রশ্ন পর্বে আমি চলে যাচ্ছি। এটা বরাবরই আমি করে থাকি। আর এই কয়দিনের সার্বিক যে দৌড়ঝাঁপ, সেই বিষয়গুলো কথা বলবো, আপনারা একটু সময় থাকবেন। প্রত্যেকটা বিষয়ে কথা আমি বলবো। আপনারা যা যা প্রশ্ন, মামলা সম্পর্কে প্রশ্ন জানতে চেয়েছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দেবো। মফিজ ভাই, লালমিয়া ভাই, লালমিয়া ভাই এক হয়ে যান। হ্যাঁ ভাই, এই ব্যাপারে আমি কথা বলবো, শুনবেন একটু। আসলে এক হওয়াটা এইটা কিন্তু আমার একক ব্যাপার না, এটা আপনাদেরও আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আপনাদেরও বুদ্ধি দিয়েছেন। সেক্ষেত্রে এইটা আমি একা চাইলেই এক হওয়া সম্ভব না। হয়তোবা এক হওয়ার কথাটা আমি গতকালকে বলেছি, বর্তমান সব বিষয়ে, সার্বিক বিষয়ে বিচার বিশ্লেষণ করে কিন্তু কথাটা আমি বলেছি, যে আসলে একটি পোস্ট করেছি আজকে। আসলে আপনারা অনেকেই বুঝেন না পোস্ট, সেই পোস্টের মধ্যেও কিন্তু লিখেছেন যে এই আমি লিখেছি যে 20 দিনের মধ্যে হয়ে যাবে। তারপরে কি লিখলাম যে একটা কাজ একজন ব্যক্তি যদি করি, সেই কাজটায় যদি 20 দিন সময় লাগে, সেই কাজটা যদি আমরা 20 জন ব্যক্তি একত্র হয়ে করি, তাহলে সেই কাজটা 1 দিন সময় লাগবে। 20 দিনের কাজটা 1 দিনই হয়ে যাবে। তো এই ভেঙে সেই পোস্টটা করার পরও আমি কিন্তু ক্লিয়ার ভেঙে বলে দিয়েছি। তো তারপরেও কিন্তু সেই পোস্টের ভিতরে গ্রাম পুলিশ সদস্যরা আপনারা কমেন্ট করেছেন 20 দিনে কি হয়ে যাবে ভাই, 20 দিনে কি হয়ে যাবে ভাই। বেশ 2-3 জন এই কমেন্টটা করেছেন। তো আমি পোস্টে কিন্তু খোলসা করেই বলেছি যে একজন ব্যক্তি একটা কাজ যদি করে, সেটা 20 দিন যদি লাগে, আর 20 জন ব্যক্তি সেই কাজটা করলে 1 দিন সময় লাগবে। তারপরেও যদি আপনারা না বোঝেন, তাহলে ভাই কি বলবো বলেন? এত কম যদি বুঝেন, যদি এত কম বুঝেন, মেধাশক্তি এত কম হলে কিভাবে চলবে? তো যাই হোক, ঐক্যের যে ডাকটা, সেই ঐক্যের ডাকটা আমি দিয়েছি। এখন তারা যদি ঐক্যে না আসে, তাহলে তো ভাই আসলে আমার একক দ্বারা কি করার আছে? আপনারা উত্তর দেন, কমেন্টে আপনারা উত্তর দেন যে আমার একার কি করার আছে। আমি উজ্জ্বল খানকে ইনভাইট করেছি, আজকেও আপনাদের লাইভের মাধ্যমে ইনভাইট করব উজ্জ্বল খানকে। মামলাটার বিষয়ে কথা বলবো, যে আমি এই কয়েকদিনে দৌড়ঝাঁপ যা করেছি,
আসলে ওকে ডাক দিলাম ঠিক আছে, আমি কারো নাম বলতে চাই না, কারণ যেহেতু ঐক্যে ডাক দিয়েছি আমি চাই না বিতর্ক হোক। কিন্তু দুঃখের সাথে একটু কথা না বললেই নয় যে গতকাল যখন আমি ঐক্যের ডাক দিয়ে একটি পোস্ট করলাম, ঐক্য হলে ভালো, না হলে তো আর আমার জোর করার কিছু নাই, আমি করতে পারবো না। ঠিক তার 15-20 মিনিট পরেই আমার পোস্টটি দেখার সাথে সাথে একজন ব্যক্তি পোস্ট করলো, তিনি কর্মচারী ইউনিয়নের, তিনি ফরিদপুরের উজ্জ্বল, তিনি কিন্তু উজ্জ্বল খান না, ফরিদপুরের উজ্জ্বল, উজ্জ্বল হোসেন, তিনি কর্মচারী ইউনিয়নের সাথে আছে। সেই ব্যক্তি পোস্ট করলো, কি পোস্ট করলো, যে লাল মিয়া বাঘ এখন বিড়াল হয়ে গেছে, বাঘ এখন বিড়াল হয়ে গেছে, কর্মচারী ইউনিয়নের নেতারা লাল মিয়ার সাথে, কৃষ্ণের সাথে মিশবেন না। তো আসলে তিনি কর্মচারী ইউনিয়নের একজন নেতা, তার এই পোস্ট আসলে কতটা যুক্তিসঙ্গত? ফেসবুক মিডিয়াতে এই পোস্ট কতটা যুক্তিসঙ্গত বলে? এই যে ফরিদপুরের উজ্জ্বল হোসেন পোস্টটা করলো, শুধু পোস্টেই তিনি কিন্তু ক্ষান্ত হননি। যখন আমাদের কৃষ্ণ আরেকটি, আমার সেম আরেকটি ভিডিও কৃষ্ণ ওকের জন্য ডাক দিয়েছেন, কৃষ্ণর পোস্টেও তিনি তর্ক বিতর্ক, এই উজ্জ্বল হোসেন তর্ক বিতর্ক পোস্টের কমেন্টের মাধ্যমে করেছেন, এবং এই কমেন্টের মাধ্যমেই ক্ষান্ত হননি, তিনি তাকে মেসেঞ্জারে ঢুকে একরকম থ্রেড দিয়েছে রাত্রেই। কৃষ্ণ অবশ্য সেগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে সেগুলো রাত্রেই পাঠিয়েছে যে ভাই দেখেন আমি ঐক্যের ডাকের যেই পোস্টটা দিছি, এখানে এই উজ্জ্বল হোসেন সে আমাকে খুব খারাপ ভাষায় থ্রেড দিচ্ছে। কতক্ষণ তো সে পোস্টের মধ্যেই দিছে, তারপরে তিনি মেসেঞ্জারে ঢুকে থ্রেড দিতেছে। কৃষ্ণ রাত্রে আমারে তখন 12টা 12:30 বাজে স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, তাতে আমি দেখলাম। তো যাই হোক, তো তারা যদি ঐক্য না হয়ে আমার ঐক্যের ডাক দেওয়ার কারণে তারা ভেবে নেয় যে লাল মিয়া দুর্বল হয়ে গেছে, লাল মিয়া এই আমাদের সাথে মেশার জন্য ঘুরতেছে, লাল মিয়া বিড়াল হয়ে গেছে। যাই হোক, একটা কথা তো স্বীকার করছেন উজ্জ্বল হোসেন সাহেব যে লাল মিয়া বাঘ ছিল, এখন বিড়াল হয়ে গেছে। তো স্বীকার তো করছেন যে লাল মিয়া বাঘ, এটা তো স্বীকার করছেন। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল হোসেন সাহেব, যে লাল মিয়া বাঘ এটা যে স্বীকার করছেন। তো আসলে বাঘ কখনো, উজ্জ্বল ভাই, বাঘ কখনো বিড়াল হয় না। বাঘকে খাঁচায় বন্দি করে রাখা যায়, কিন্তু বাঘ কখনো বিড়াল হয় না। বরং কবির ভাষায় আসেন যে বিড়াল কখনো বাঘ হয় না, এইটা হচ্ছে সত্য কথা। বিড়াল কখনো বাঘ হয় না। বিড়াল বাঘের মতো পাপ ফেললে, বাঘের মতো শিকার করলেই বিড়াল কখনো বাঘ হয় না, এটা হলো সত্য। আর বাঘ কখনো ভাই বিড়াল হয় না, বাঘ বাঘই থাকে, সেটাকে খাঁচাই রাখেন। বাঘের যে গর্জন সেটা খাঁচায়ও থাকে, সব জায়গায় থাকে। তো যাই হোক, আপনার যতটুকু জ্ঞান, আপনার যতটুকু বিবেক, যতটুকু মনুষ্যত্ব, সেই জায়গা থেকে আপনি পোস্ট করেছেন, কৃষ্ণর সাথে কমেন্ট করেছেন। তো আপনার কমেন্টে আসলেই আমি মর্মাহত, আপনার পোস্টে আমি আরও মর্মাহত যে কর্মচারী ইউনিয়নের যেহেতু আপনি একজন নেতা, তো আপনি যে পোস্টটা করছেন তাতে ঐক্য যে আপনারা হবেন না, এইটা হয়তোবা আমি আপনার পোস্টের মাধ্যমে বুঝতে পেরেছি। লাল ভাই, অনেক ভালো লাগছে। তো যাই হোক, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, এখন তারা যদি ভাই একত্র না হয় তাহলে কি করবেন আপনারা? বসে থাকবেন? আমি বসে থাকবো? আমি ঐক্যের জন্য ডাক দিছি, তারা যদি একত্রে না আসে তাহলে আমার সেই ক্ষেত্রে করণীয় কি? এবার আসি যে এই যে মামলাটার বিষয়। হ্যাঁ, আমার একটি ভাই লিখেছেন বাঘ সবসময় বাঘ, মারুফ ভাই লিখেছেন রাইট, ইকবাল হাওলাদার লিখেছেন ঠিক ভাই ঠিক, ভালো লাগছে, খুব সুন্দর জবাব, ধন্যবাদ ভাই। বাঘ সবসময় বাঘ, আমার ভাইটি লিখেছেন সর্বনাশ, বাসিওয়ালা লিখেছেন বাঘ সবসময় সিংহের মতোই হয় লাল ভাই, ধন্যবাদ ভাই। যাই হোক, তার এটা জ্ঞানের অভাব, যদি জ্ঞান থাকলে কিন্তু সে এইভাবে পোস্ট করতে পারতো না, আর এইভাবে কমেন্ট করতে পারতো না। আসলে গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেল যেমন একজন মানুষ কাজ করলে 20 দিন লাগে, আর 20 জন মানুষ একত্রে কাজ করলে সেই কাজটা একদিনে হয়ে যায়। আমরা 45,870 জন গ্রাম পুলিশ, আমাদের সকলের চাওয়াটা এক, সকলের চাওয়াটা এক
জাতীয়করণ বলেন, জাতীয় বেতন স্কেল বলেন, 2011 সালের গ্যাজেট মোতাবেক বেতন স্কেল, তো সেইটা আমাদের সকলেরই চাওয়া। তো সেক্ষেত্রে এখানে মতের ভিন্নতা যখন জাতীয় বেতন স্কেল চাওয়া থাকবে, তখন আর তো আমার মনে হয় না থাকার কথা। রিপন, তুমি কোথায়? কাকে লিখেছেন রিপন ভাই জানি না। তুমি কোথায় লিখেছেন? আমাকে লিখেছেন? যদি আমাকে লিখেন তুমি কোথায়, আমি প্রথমেই বলবো ভাই, আমি কিন্তু খুব কম মানুষের পোস্টে তুমি ভাষা ব্যবহার করি। তো যাকেই বলেন, ফেসবুক মিডিয়া আপনার ছোট হই আমি আর বড় হই আমি, সেটা বিষয় না। প্রথমত আপনি ভাষাটা ফেসবুক মিডিয়াতে ব্যবহার করাটা ভালো মনে হয়। তো রাজা মল্লিক ভাই লিখেছেন, কোন প্রকারে কি মামলাটা শেষ করা যায়? ভাই আমি আপনার উত্তরটা দেব রাজা ভাই, আমি মামলার দিকেই যাচ্ছি, যেহেতু অনেকেই মামলা নিয়ে কিন্তু কমেন্ট করেছেন, জানতে চাচ্ছেন। মামলাটা শেষ করাও দরকার। এই কয়েকদিন আমি যে দৌড়ঝাঁপ পেরেছি, কোথায় দৌড়ঝাঁপ পেরেছি সেটা বলবো না। এই কারণেই বলবো না, যদি কর্মচারী ইউনিয়ন, উজ্জ্বল খান, আমরা সকলেই একত্র হতে পারি, তাহলে আমি কোথায় দৌড়ঝাঁপ পেরেছি, কি কথা হয়েছে কি সেগুলো আজকের লাইভে আমি বলবো। কার কাছে দৌড়ঝাঁপ পেরেছি সেগুলো যদি উজ্জ্বল খান সহ কর্মচারী ইউনিয়নের মোস্তফা কামাল সাহেব আছে, এম এ নাসির সাহেব আছে, যদি এরা মনে করে যে আমরা আসলে গ্রাম পুলিশের জন্যই লড়ছি, আমাদের মূল উদ্দেশ্য গ্রাম পুলিশ, তাদের ভালো জীবন মান উন্নয়ন, জাতীয়করণ, তাহলে তারা যদি একত্র হয়, চেয়ার আমাকে দেওয়া লাগবে না, আমাকে চেয়ার দেওয়ার প্রয়োজন নাই। আপনারা চেয়ারে বসেন, আমি মাটিতে বসবো, বা আপনাদের ওই যেই মঞ্চের চেয়ার আমাকে দেওয়ার প্রয়োজন নাই। সামনের সাধারণ গ্রাম পুলিশের যে চেয়ার আছে, আমি সাধারণ গ্রাম পুলিশের চেয়ারেই বসবো। আপনাদের মঞ্চে ওঠার এই ইচ্ছা আমার নাই, আমি ইচ্ছা পোষণও করতেছি না। যদি আপনারা মনে করেন যে আমরা 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করতেছি, আর আমাদের এইটাই সত্যিকারের উদ্দেশ্য, তাহলে এখন সময় দ্রুত সকল ভেদাভেদ ভুলে গিয়ে, কারণ আপনার সাথে আমার সাথে কিন্তু এই পূর্বের কোনো পরিচয় নাই। আপনি কমান্ডার মোস্তফা কামাল, আপনি নাসের, আমি লাল মিয়াকে পূর্বের কেউ আমরা চিনি না। গ্রাম পুলিশে চাকরি করি সুবাদে। আর তার চেয়ে বড় কথা যে গ্রাম পুলিশের নেতৃত্ব ভাগ্য পরিবর্তনের জন্য দেওয়ার চেষ্টা করেছি বলে আপনি কমান্ডার মোস্তফা কামাল, এম এ নাসের, আমি লাল মিয়া, আমাদের মধ্যে এত ভালো পরিচয় এবং ভালো প্রতিদ্বন্দ্বীর একটা জায়গা এখানে। যদি আমি এই সাধারণ গ্রাম পুলিশের মতো থাকতাম, তাহলে আপনার সাথে আমার এই দ্বন্দ্বও থাকতো না। তখন আমি হয় আপনাকে লাইক করতাম, না হয় অ্যাভয়েড করতাম, কোনোটাই আপনার আলাদা হয়েই থাকতাম। তো আজকে আপনি কাজ গ্রাম পুলিশের করেন, আমি করি, আপনার আমার মতের বিরোধিতার কারণে আপনার সাথে দ্বন্দ্ব, না আপনার পূর্ব পরিচয়, না কোনো জমি সংক্রান্ত বিষয় আছে, না পূর্ব শত্রুতা আছে, কোনো কিছুই নাই। তো যদি না থাকে, এই গ্রাম পুলিশের বিষয় নিয়েই আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব আছে কমিটিগতভাবে। আমি আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব, সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে, আজকে 30 তারিখ, কালকে নতুন মাস শুরু, কাল থেকে আপনাদেরকে আমি 5 দিন আপনাদের অপেক্ষা করব। এই 5 দিন, এই সম্পূর্ণ সপ্তাহে ধরেন, কাল থেকে এই অপেক্ষা করব আপনাদের জন্য। 6 তারিখ পর্যন্ত আপনাদের জন্য আমি অপেক্ষা করব। এর মধ্যে যদি যাকে দিয়ে আপনারা ফোন দেন, যদি মনে করেন যে না, লাল মিয়াকে আমরা ফোন দেব না, আপনাদের পক্ষ থেকে যত ছোটর আছে তাকে দিয়েও আমাকে একটা ফোন দেন যে হ্যাঁ আপনারা একত্র হবেন। আমি আপনাদের সাথে একত্র হতে 45,870 জন গ্রাম পুলিশের স্বার্থে প্রস্তুত আছি। যেহেতু 5 মাস জেল খাটছি এই 45,000 গ্রাম পুলিশের জাতীয়করণের দাবির জন্য, পিছপা হয়নি, দাবি থেকে এক পা পিছপা হয়নি। যদি পিছপা হইতাম তাহলে কিন্তু জেল খাটতাম না। গ্রাম পুলিশের দাবি আমার দাবি একই, সকলের যে দশা আমারও সেই দশা। 500 টাকা বাড়ায় কি 1000 টাকা বাড়ায়, সময় হইলে বাড়াবে, না এলে না বাড়াবে।
যদি এই ভাবনাটা মনে থাকতো তাহলে কিন্তু জেল খাটতে হইতো না। কারণ আমার জায়গা থেকে আমার চিন্তাধারাটা আলাদা, যে সেই আলাদা চিন্তাধারার জন্যই নেতৃত্বর জায়গা থেকে যে চিন্তাধারাটা, সেই জন্যই কিন্তু এই 5টা মাস জেল খাটছে। আপনাদের কমেন্টগুলো এখন আমি পড়তেছি না, কেউ কেউ কিন্তু বিরক্ত মনে করবেন না, একটু সময় দেন। অনেকগুলো কথাই কিন্তু মনে জমা আছে, একটু সময় আজকে লাগবে। মামলা বিষয়ে বলবো, সার্বিক বিষয়ে বলবো, একটু সময় দিতে হবে। তো সেক্ষেত্রে জেল কিন্তু তার জন্য খেটেছি। জেলই যখন আপনাদের জন্য খেটেছি, তাহলে অবশ্যই আপনাদের বোঝা উচিত যে আরও কিছু ত্যাগ স্বীকারও আমি করতে পারবো। বর্তমানে আমি সাসপেন্ডে আছি, বেতন পাই না। এটা কেন? আমার তো এই পরিণতি কিন্তু হওয়ার কথা না, এই পরিণতিটা হওয়ার কথা না। আমি বাংলাদেশে দলের যে বিষয়টা, আমি মস্ত বড় কেউ না, আমি একজন চৌকিদারের দফাদার। তো আমি একটা মস্ত বড় কেউ না যে আমার সমস্যা কে দল থাকবে। এই বাংলাদেশে দল যেই থাকবে, আমরা সেই প্রজাতন্ত্রের চাকর, তার পার কাছে গিয়ে আমাকে বসতে হবে। আর গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বর্তমান যে সকল চেয়ারম্যান আছেন, অনেক গ্রাম পুলিশ সদস্য আছেন, তারা গ্রাম পুলিশ সদস্য আছেন, চেয়ারম্যানের প্লেটটা ধুইতে হয়। প্লেট না ধুলে চাকরি থাকে না। চেয়ারম্যানের জুতা পরিষ্কার করতে হয়। অনেক ইউনিয়ন পরিষদ আছে, আমার কাছে অনেক ফোন আছে। তাদের বাড়ির বাজার করতে হয়, বাজার করে বাসায় পৌঁছে দিতে হয়, তাছাড়া চাকরি থাকবে না। তো সেই চেয়ারম্যানের নির্দেশ মতেই তো গ্রাম পুলিশের চলা, তাছাড়া কোনো কায়দা গ্রাম পুলিশের নেই। গ্রাম পুলিশে চাকরি করতে হইলে সেই সময়ের যিনি চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের যদি কথা না মানে, তাহলে গ্রাম পুলিশের চাকরি থাকবে না। তো দীর্ঘ 17 বছর বাংলাদেশে আমলিক সরকার ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত কিন্তু আমলিকের ছিল, মেম্বার পর্যন্ত আমলিক ছিল, সব দলীয়। বিএনপির মেম্বার একটাও খুঁজে পাওয়া যায় নাই, তো আমি মস্ত বড় কোনো দলীয় নেতা না যে আমার এই 5টা মামলা আমার নামে হয়েছে। সেই মামলাগুলো কিন্তু শুধু গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করেছি, পিছপা হইনি যে জেল হবে, ফাঁস হবে, কিন্তু তবু জাতীয় বেতন স্কেল দিতে হবে। আমি যদি তা না করতাম তাহলে আজকে আমার সাসপেন্ড হইতাম না। রিপন, তুমি কেমন আছো? এখন ভাই রিপন জানতে চেয়েছেন। হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই। তারপরে তুমি বাসাটা আপাতত অ্যাভয়েড করে যান ভাই, মনে হবে না আমাদের ভিতর পণ্ডিত। মাধব বিশ্বাস ভাই, তো একটু কথা বলি, আপনাদের কমেন্টগুলো আমি আজকে খেয়াল করব, উত্তর দেবো। 124 জন এই মুহূর্তে আছেন, অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলো ভুল হলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন যে আমার কথাগুলো ভুল, তো আমি সংশোধন করার চেষ্টা করব। তো সে জায়গা থেকে 5 মাস জেল যখন খেটেছি, বর্তমানে যারা চেয়ারম্যান আছে আমরা তাদের পায়ে ধরে চলি, সামনে যিনি চেয়ারম্যান আসবে তাদের পায়ে ধরেই চলবো। এই সরকারের যিনি উপদেষ্টা হইলেন, আমরা কিন্তু আমাদের কৃষ্ণকে দেখেছেন যে আমরা কিন্তু এই সাখাওয়াত স্যার, যিনি তখন ওই সময় উপদেষ্টা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কৃষ্ণ কিন্তু পায়ে ধরেছে, সেটা মিডিয়াতেও কিন্তু ছবি এসেছে, পায়ে ধরেছে। সরকার যে আসবে, আমরা কোনো দল না, আমরা সেই সরকারেরই পায়ে ধরবো। 45,000 গ্রাম পুলিশ সদস্যের যতক্ষণ পর্যন্ত জাতীয় বেতন স্কেল না আসবে, যে সরকার আসবে আমরা তারই পায়ে ধরবো। এখন তার পায়ে ধরলাম বিদায়ী, পরের সরকার আসলেই আমরা সেই আগের সরকারের লোক হয়ে গেলাম, সেটা বিষয় না। আমরা সেই দলের হয়ে গেলাম, সেটা বিষয় না। যারা জ্ঞানী, গুণী, মেধাবী, যারা উচ্চ পর্যায়ে আছে, তারা যদি বিশ্লেষণ করেন, যেহেতু আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন, বিচার বুদ্ধি বিবেক তাদেরকে দিয়েছেন, বিদায়ী তারা আজকে সরকারের উচ্চ পর্যায়ে আছে, তারা যদি বিষয়টা মাথায় ভেবে দেখেন, তাহলে অবশ্যই আমি যা বললাম এইটাই সঠিক, যে একেবারে বাংলাদেশের সবচেয়ে ছোট্ট চাকরি যেটা, এর নিচে আর বাংলাদেশের চাকরি নাই, সেইটা হচ্ছে এই চৌকিদার বা গ্রাম পুলিশ। তো তার মেম্বারের কথা ছাড়া একটা কাইক দেওয়ারও সামর্থ্য নেই, চেয়ারম্যানের কথা ছাড়া একটা কাইক দেওয়ারও সামর্থ্য নেই। তো সেক্ষেত্রে গ্রাম পুলিশকে কোনো দলের ভাবাটা ভুল। যে সরকার আসবে আমরা তার পায়েই ধরবো, আমি ধরবো, আমার চাকরি থাক বা না থাক, যদি এখানে নাও থাকি, যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশ জাতীয় বেতন স্কেল না হবে, একটা ভালো মানে না যাবে, আমি যেখানেই থাকি,
যদি আমার সুযোগ থাকে যে আমার ওই স্যারের লগে ভালো সম্পর্ক আছে, স্যারের কাছে আমি যেতে পারবো, তার কাছে গেলে হয়তো বা 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন একটু হতে পারে, তাহলে আমি চাকরি না থাকলেও বাহির থেকেই আমি সেই স্যারের কাছে যাব, অন্য একজন গ্রাম পুলিশকে সাথে নিয়ে যাব যে ভাই কৃষ্ণ, আমি কমেন্ট একটু পরে দেখি ভাই, মানে আছে ভাবেন দাদা কি করেছিল, চৌকিদার চেয়ারম্যান বাজার নেওয়ার জন্য নিয়োগ নেই। ভাই কৃষ্ণ, আমি প্রশ্নের উত্তরগুলো পরে দিই, কিছু কথা আছে মন খুলে বলতে দাও। লাল মিয়া ডাকে সারা বাংলাদেশের গ্রাম পুলিশকে থানায় হাজিরা নেওয়া হয়, এই বাহিনীর হলো গ্রাম পুলিশকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করেন সরকার, ভয় পেয়েছে। যাই আমার একটি ভাই লিখেছেন, আসলে ভয় পাওয়া না, সরকার ভয় পাওয়া না, আমি ভাইয়ের কমেন্টের উত্তর দিচ্ছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা থানার ওসি, ডিসি, এসপি, ইউনো স্যার, মানে একেবারে একটা জেলার যারা মাথা, বাংলাদেশের যারা মাথা, তারা কিন্তু এই গত যে আন্দোলনে আমি গ্রেপ্তার হলাম, বাংলাদেশের যারা কর্ণধার, যারা দেশ চালাচ্ছে, এখন আর কেউ বলতে পারবে না যে গ্রাম পুলিশ চিনে না। গ্রাম পুলিশটা চিনার কাজ শেষ। সেটা সেই ঢাকা যখন আপনারা কষ্ট করেছেন, 4 দিন 5 দিন ঢাকায় রাত্রি যাপন করেছেন রাস্তায় রাজপথে, তখন গ্রাম পুলিশকে সারা বিশ্ব চিনেছে। সেই আগস্টের 14 তারিখ থেকে 20 তারিখ গ্রাম পুলিশকে সারা বিশ্ব চিনেছে। আবার দ্বিতীয়বার আমি গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তগুলো গ্রাম পুলিশকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলেই চিনেছে। ভাই মূল কথা বলেন ভাই, সরি ভাই, মূল কথাগুলো এগুলো। যদি আপনার কাজ থাকে, ব্যস্ত থাকে, তাহলে ভাই বেরিয়ে যেতে পারেন। মূল কথা আমি ভাই পর্যায়ক্রমে বলবো। এইটা ভাই আপনি ওই যে মধু খেয়ে চলে যাবেন ভাই, সেটা সম্ভব না। তো 1 মিনিটে লাইভ শেষ, যে এইটা ওইটা 1 মিনিটে লাইভ শেষ। আপনার সালামও আমি পেলাম না, আপনাকেও আমি সালাম দিতে পারলাম না। এত তাড়াহুড়া থাকলে ভাই লাইভ থেকে বেরিয়ে যান, কারণ এখানে জোর নাই। ফেসবুক মিডিয়াতে কেউ কাউকে জোর করতে পারে না। আপনার তাড়া থাকলে ভাই বেরিয়ে যান। সিকান্দার আলী, এমডি সিকান্দার। তো যাই হোক, তো সেক্ষেত্রে এটা কিন্তু আর কিছু না করতে পারি, 5 মাস জেল খাটার পরে আপনারা বাংলাদেশের ঊর্ধ্বতন মহলের কাছে পরিচিত লাভ করেছেন। সেইটা যদি আপনার আল্লাহ যদি আপনাকে মনুষ্যত্ব দিয়ে থাকে, তাহলে অবশ্যই স্বীকার করবেন যে সেইটা আমি লাল মিয়ার কারণেই হয়েছে। তো যাই হোক, এদিকে না যাই। তো আমি আমার কর্মচারী ইউনিয়নের যারা নেতা আছে তাদের, হ্যাঁ ভাই 43 দিন আন্দোলন করে আমাদের চিনছে গ্রাম পুলিশ, হ্যাঁ ভাই, সেগুলো এক বাক্যে বলতে গেলে আপনারা তো আমার সাথে ছিলেনই। আমার ডাকের কারণে সেগুলো হয়েছে। আমি ডেকেছিলাম, আপনারা এসেছিলেন। আপনারা না আসলে সেটা সম্ভব হতো না। আপনারাই উৎস ছিলেন, সকল ক্রেডিটের উৎস আপনারা। আমার শুধু এখানে ডাকটা ছিল। তো সেই ক্ষেত্রে আমি কর্মচারী ইউনিয়নের পা ধরে বলতে চাই, যদি আপনারা কল্যাণ চান, আমাকে না থামিয়ে এই কয়টা দিন আমাকে থামানোর জন্য আপনাদের ফেসবুক, কর্মচারী ইউনিয়নের ফেসবুক মিডিয়ার, আমি কিন্তু আমার কোনো গোয়েন্দা নাই, কোনো লোক আমাকে বলেনি, আপনাদের আইডির থেকেই আপনারা সেগুলো প্রকাশ করেছেন, সেগুলো প্রকাশে এনেছেন যে আমাকে থামানোর জন্য আপনারা এই কয়দিন ঢাকাতে মিটিং দিয়েছেন আমাকে থামানোর জন্য। আমি আপনাদের পায়ে ধরে বলতে চাই, যেই চেষ্টাটা আমাকে থামানোর জন্য আপনারা করতেছেন, সেই চেষ্টাটা আমাকে থামাতে না করে যদি আপনারা 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আপনারা করেন, তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ভাই, ভালো একটা জায়গায় গ্রাম পুলিশ চলে যাবে। তো আমাকে না থামানোর চেষ্টা করে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা সেই সময়টা কাজে লাগান 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য। শুধুমাত্র আমাকে থামানোর জন্য আপনারা নারায়ণগঞ্জে মিটিং করেন, বাংলাদেশের সকল 64 জেলার গ্রাম পুলিশের সভাপতিদেরকে ডেকে নিয়ে। তো এই এতটা সময় আমার মতো ক্ষুদ্র একটা ব্যক্তিকে থামানোর পরিকল্পনা না করে আপনারা যদি সেই মেধাটাকে 45,870 জন গ্রাম পুলিশের কাজে খাটান, আমার তো মনে হয় গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হইতে খুব একটা সময় লাগবে না। আমার সাব্বির ভাই লিখেছেন এসব আপনার অবদান ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। কৃষ্ণ ভাই লিখেছেন ধন্যবাদ আপনাকে, আমরা সরকারি বেতন চাই। ভাই কথা বলবো, সরকারি বেতন আপনারা চান। এখন যারা গ্র্যাজুয়েশন, অনেক ব্যক্তি আছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট গ্রাম পুলিশ আছেন, অনেক ইন্টার পাস, এসএসসি পাস,
অষ্টম শ্রেণী পাস অনেকেই আছেন, আবার আগের নিয়োগও আছে যাদের ওই লেখাপড়া কম বা নেই এমন অনেকেই আছে। তো আমি কাউকেই ছোটো করে দেখব না, শুধু এইটুকু বলবো যে জাতীয়করণ কি সেটা আগে ভাই জানতে হবে। যদি চায়, কে না চায়, সবাই তো বড় জিনিস চায়, সবাই তো বড় চায়। কে চায় যে আমি দরিদ্র হয়ে বাঁচি, সবাই চায় যে আমি বড় লোক হই, আমি ধনী হই, সবাই চায়। কিন্তু চাইলে সেই অনুপাতে তো আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। তো শুধু তো চাইলেই হবে না, চাই তো সকলেই। এখন জাতীয় বেতন স্কেল চান, সরকারি চান, একটা জায়গা দেখেন না, একটা বার কি গ্রাম পুলিশ আপনাদের 2015 সালের গ্যাজেট ইউনিয়ন পরিষদে আছে, গ্যাজেট 2011 সালের গ্যাজেট আছে, প্রতি বছরের যে গ্যাজেটগুলো সেগুলো ইউনিয়ন পরিষদে আছে। একজন গ্রাম পুলিশকে আপনারা একবার চেষ্টা করেন যে ইউনিয়ন পরিষদে, আপনি ক্ষুদ্র নয় ভাই, আপনি গ্রাম পুলিশের নক্ষত্র, আমার সাব্বির ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, যে আপনারা কি একবারও আপনার ইউনিয়ন পরিষদের সচিবের কাছে গিয়ে বলেন যে যে গ্যাজেট আছে, গ্যাজেটটা আমাকে একটু দেন, আমি পড়বো। গ্যাজেটের মধ্যে আমার যে চাকুরির বিধান, নিয়োগ বিধান, আমার কাজের বিধান, মানে এক বাক্যে আমার এই সার্ভিস জীবনের যেই 59 বছর পর্যন্ত আমার চাকরি জীবনের সমস্ত কিছুই আমার এই বইটার মধ্যে নির্দেশনা দেওয়া আছে, বইটা আমাকে দেন। একবারও কি আপনারা বলেছেন? তাহলে যাদের সেই সক্ষমতাটুকু নেই তারা কিভাবে জাতীয় বেতন স্কেল চান? আমরা ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়, একই দপ্তরের কর্মচারী, অনেক গ্রাম পুলিশ সদস্যরাই কিন্তু, গ্রাম পুলিশের নেতারাই কিন্তু বলেন, ধৈর্য নিয়ে কথাগুলো মূল্যবান যদি মনে করেন। আর যদি তেজপাতা ভাবেন তাহলে ভাই এটা তেজপাতা। আর যদি ভাবেন যে আমি জানি না, কথাগুলো জানার প্রয়োজন, তাহলে কথাগুলো মহা মূল্যবান। আপনি এবং সচিব, গ্রাম পুলিশ এবং সচিব একই দপ্তরে চাকরি করা হয়, সেটা হচ্ছে স্থানীয় সরকার দপ্তর। তো সেই স্থানীয় সরকার দপ্তরে সচিবেরা বেতন শুরু 31,000 থেকে, আমি পোস্ট করেছি দেখেছেন, 49,000 টাকা তাদের সব মিলিয়ে বেতন আসে, বাড়ি ভাড়া এই সেই এভরিথিং সব মিলিয়ে মূল বেতন তাদের 31,000, 59,000 টাকা বেতন আসে। মানলাম তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাদের গ্রেড আছে, তারা কততম গ্রেডের? 10তম গ্রেডের কর্মচারী তারা। আপনি কি, আমি কি বলে এটাকে কি বলবো, ছাই বলবো না কয়লা বলবো না কি বলবো? কয়লার যে মূল্য আছে আপনার আর আমার, সেই মূল্য নাই। এখন গ্রাম পুলিশের নেতারাই বলেন যে গ্রাম পুলিশকে জাতীয় বেতন স্কেল দেবে না, কারণ এটা স্থানীয় সরকার। এটা কিন্তু গ্রাম পুলিশের নেতারা বলেন, আমি বলি না, গ্রাম পুলিশের নেতারা বলেন। জীবনেও গ্রাম পুলিশের সরকারি হবে না। কেন হবে না? স্থানীয় সরকার আমাদের সরকারি কিভাবে হয়? মেনে নিলাম আপনার কথা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা স্থানীয় সরকার, আমাদের সরকারি হবে না। আচ্ছা, আমাদের সরকারি না হলেও তো সচিব যেই গ্রেডের অন্তর্ভুক্ত আছে, সে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে 10তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত আছে। তাহলে আমরাও তো, সেও স্থানীয় সরকারের চাকরিজীবী, আমরা গ্রাম পুলিশের স্থানীয় সরকারের চাকরিজীবী। তার বেতনও স্থানীয় সরকার দেয়, আমাদের বেতনও স্থানীয় সরকার দেয়। তাহলে আমাদেরও তো একটা গ্রেড নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। আপনার জ্ঞান কি বলে আমি জানি না। জাতীয় বেতন স্কেল না হলেও তো সচিবের ন্যায় হবে, সচিবের ন্যায় হলেও আপনার বেতন হবে ওই যে সহকারীর যে বেতন, সেই বেতনে গিয়ে আপনার বেতন দাঁড়াবে 21,000 সামথিং, সেই বেতনটায় গিয়ে আপনার দাঁড়াবে। তো আপনি একজন গ্রাম পুলিশ সদস্যর বড় নেতা, এখন আপনিই যদি বলেন যে স্থানীয় সরকারের চাকরি আমরা করি, আমাদের সরকারি হবে না, তাহলে আর সরকারি কিভাবে, সরকারি আপনাদেরকে করবে? যেহেতু আপনার নিজেই আপনি জানেন না। তো ইউনিয়ন পরিষদে আপনার ম্যানুয়াল আছে, আপনার সেই গ্যাজেটটা আপনাদের নেওয়ার সক্ষমতা থাকে না, গ্যাজেটটা নিয়ে আপনারা পড়েন না। পড়লে কিন্তু প্রশ্নগুলো আমি আপনাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারতাম, কারণ 10 জনে 10টা পড়তেন, আমি সম্পূর্ণ বইটা মুখস্থ থাকতো না বা পড়ার সময় পাইনি। কিন্তু আপনারা 10টা পয়েন্ট 10 জনে পড়ছেন, আমিই আপনাদের কাছ থেকে জানতে পারতাম। কিন্তু আপনারা শিক্ষিত ঠিক আছে, কিন্তু আপনারা এখনও মূর্খের স্বর্গে বাস করেন। তো যাই হোক, আপনারা গ্যাজেট পড়লে অনেক কিছুই জানতে পারবেন, আপনাদের কার্যকলাপ সম্পর্কে, কাজ সম্পর্কে, সাজা সম্পর্কে, শাস্তি সম্পর্কে, সব সম্পর্কে জানতে পারতেন। আপনারা গ্যাজেট পড়বেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা গ্যাজেট পড়বেন।
লাল ভাই এখন দেখেন পরীক্ষার ডিউটি চলতেছে, 1 টাকাও আমাদেরকে ভাড়াও দেয় না, কত কষ্টে আছি। এইটা ভাই আসলে পৃথিবীর নিয়ম। যাই হোক, এই মুহূর্তে অনেকে বেরিয়ে যাচ্ছেন, 111 জন 12 জন আছেন, ধন্যবাদ যারা আছেন লাইভে। তো হয়তো অনেকের কাছে কথাগুলো ইম্পর্টেন্ট না, যে কারণে বেরিয়ে গিয়েছেন, ধন্যবাদ যারা বেরিয়ে গিয়েছেন, যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। তো পৃথিবীর নিয়ম এইটা যে কে কাকে কতটা ঠকাতে পারে। আর তার চেয়ে বড় কথা, যদি আপনি কম টাকায় দিনমজুর পান, যে যারা গ্রামে কৃষিকাজ করেন, জমি আছে, বাজারে গিয়ে যদি আপনি 300 টাকায় আপনার এই কৃষিকাজের জন্য, বাসায় কৃষিকাজের জন্য, খেতে কৃষিকাজের জন্য 300 টাকায় দিনমজুর পান, তাহলে কি আপনি 500 টাকা দিবেন? দিবেন না। আমিও সেটা দিব না, এটা দিব না, কখনোই না। 300 টাকায় যদি পাই তাহলে 500 টাকায় দেবো কেন? এখন যদি আমাদেরকে যত কম দিতে পারে তত ভালো, আর কম দিয়ে যদি করাতে পারে, সমস্যাটা কোথায়? এখন আমাদেরকে পারতেছে কম দেওয়ার জন্য 1000 টাকা বাড়িয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই টাকাটা বাড়ানোর মূল হলো যেসব গ্রাম পুলিশেরা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তাদের ক্রেডিট, আর লাল ভাইয়ের ক্রেডিট। আমার রাজীব ভাই লিখেছেন। আচ্ছা, এই ব্যাপারে ভাই কথা বলবো, একটু ধৈর্য দিবেন। কমিটি কি বিগত সরকারের আমলে 43 দিন? হ্যাঁ ভাই, একটু ধৈর্য ধরবেন, কথাগুলো বলবো। এবার মামলার বিষয়টা আমি একটু কথা বলি ভাই, মামলার বিষয়টা বলি। অনেকে বেরিয়ে যাচ্ছেন, তো ধৈর্য অনেকেরই কম, কারণ তাদের কথা হয়তো ভালো লাগে না। তো কথা না বললে তো আসলে জানা যাবে না। মামলার বিষয়টা এই কয়েকদিন দৌড়ঝাঁপ পেরে যা আমি জানতে পেরেছি, যে আমাদের এই মুহূর্তে মামলাটা দ্রুত শুনানো করানো উচিত। রায় জানি না যে আমাদের পক্ষে আসবে না বিপক্ষে যাবে। আপিল হয়েছে, অনেকটা সময় গিয়েছে, এখন ইচ্ছা করলে, চেষ্টা করলে মামলাটা সুপ্রিম কোর্টে রায় করানো সম্ভব। কারণ আমাদের এই মামলাটা হয়তো বা জাতীয় বেতন স্কেলের জায়গায় একটা বাধা হয়ে দাঁড়াবে। যে কোনো সরকারই হোক, এই বর্তমান সরকার হোক বা পরবর্তী সরকার হোক, যদি উত্তর দেয় যে মামলা আছে, আপনাদের তো কোর্টে মামলা আছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জাতীয় বেতন স্কেল পাবেন না। তো সেক্ষেত্রে তখন কিন্তু এই কথার জবাব দেওয়ার মতো কোনো ভাষা, কোনো উত্তর, কোনো ডিকশনারিতে খুঁজে পাবেন না। কারণ এই কারণেই পাবেন না, এটা বিজ্ঞ যাদের সাথে এই কয়দিন দৌড়ঝাঁপ পেরেছি, কাদের সাথে দৌড়ঝাঁপ, কাদের কাছে গিয়েছি বলবো না, কারণ আমাকে থামানোর জন্য তারা কামান, গোলাবারুদ, মিসাইল সব কিছু নিয়ে তারা প্রস্তুত আছে, কিভাবে আমাকে থামানো যায়। তো আমি কিছুই ভেঙে বলবো না। তারা যদি আমার সাথে একত্র হয় বা সকলে মিলে একত্র হয়, তাহলে অবশ্যই তাদের সাথে নিয়েই আমি চেষ্টা করব। আমি না গেলে তাদেরকে পাঠাবো, আমার প্রয়োজন নেই। 45,000 গ্রাম পুলিশ এই কষ্ট থেকে মুক্তি পাক, এইটাই আমার চাওয়া। এটা পেলে আমার চেয়ে খুশি মনে হয় না আর কেউ হবে। আমি সহ কতিপয় যারা এখানে জেল জীবন খেটেছি, তারা আসলে, তারপরেও যদি আমাদেরকে ভুল বুঝেন, তাহলে সরি ভাই, কিছুই করার নাই। আল্লাহ আপনাকে জ্ঞানই দেয়নি। এই চাকরিটা জাতীয়করণ করার ক্ষমতা আমার নাই, চেষ্টা হয়তো বা আমার কাছে আছে, কিন্তু করার ক্ষমতা আমার নেই। যদি আপনারা আমাকে দোষারোপ করেন, কি দিলেন, কি হইল, এই প্রশ্নের উত্তর ভাই আমি দিতে পারবো না। কারণ আমার হাতে তো এটা না, আমি চেষ্টা করার মালিক। আপনারা যদি আমার চেষ্টায় ত্রুটি দেখেন, সেটা আমাকে বলতে পারেন যে ভাই আপনার চেষ্টা করা ত্রুটি আছে, সেটা আমি বলতে পারি। কেননা সবাই একতা নাই। হ্যাঁ ভাই, অবশ্যই এটা কষ্ট নেওয়ার কিছু নাই, একতা নাই। জুলাই 1 তারিখ থেকে বাড়তি বেতন পাবেন। হ্যাঁ ভাই, জুলাইয়ের 1 তারিখ থেকে বাড়তি বেতন পাবেন। আপনি উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদেরকে উত্তর দিচ্ছি। যারা এই বেতন নিয়ে বলতেছেন, জুলাইয়ের 1 তারিখ থেকে ভাই, জুনের বাজেটে এটা বরাদ্দে ঢুকবে। জুলাইয়ের 1 তারিখ থেকে বেতনটা আপনারা প্রাপ্য হবেন, এবং আগস্টের 1 তারিখ যারা প্রতি মাস বেতন পান, তারা আগস্টের 1 তারিখ থেকে যে কয় তারিখে আপনারা বেতনটা পান, সেই তারিখে আপনাদের এই 1000 টাকার যে বাড়তি বেতন, সেটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এই প্রশ্নের উত্তরটা একটি ভাই দিয়েছেন, আমি আরও খোলাসা করে বললাম, ধন্যবাদ। এবার এই মামলাটা সম্পর্কে যেই আমার মন্তব্য, যে এটা আমার না, এটা বিজ্ঞজনদের সাথে আমি এই কয়দিনে কিন্তু আমি থেমে নেই, আমি কিন্তু দৌড়ঝাঁপ পেরেছি। আমাকে থামানোর জন্য আপনারা মিটিং মিছিল যাই করেন, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমি আমার জায়গা থেকে, আমার আনোয়ার ভাই, গিয়াসউদ্দিন ভাই হঠাৎ করে দফাদার হয়ে এখন সাধারণ গ্রাম পুলিশের কথা দরকার, তাই বলতেছে 500 টাকা বেতন কম হয়ে যায়। তো যাই হোক ভাই, আমি এই কী কমেন্ট করলেন বুঝলাম না, আমি আমার কথাগুলো বলি, আপনাদের কমেন্টগুলো পরে দেখব। তো সেই ক্ষেত্রে এই যেই
মামলাটা সেটাকে দ্রুত শুনানি করা প্রয়োজন। আর ইচ্ছা করলে চেষ্টা করলে এই মামলাটা শুনানি করাতে খুব একটা সময় লাগবে না। এটা 7 দিনের মধ্যেই প্রসেসে চলে আসবে এবং 1 মাসের ভিতরে শুনানি কমপ্লিট হবে। তো আমি উজ্জ্বল খানকে অনুরোধ করব যে ভাই প্লিজ ভাই, তো আসলে কাজ একটা, আর একটা হচ্ছে নাটক। প্রতি বছরই কিন্তু এইভাবে অনেকটাই বছর কেটে গেছে, আপনি অন্য কোনো ব্যাপারে দৌড়ান না, না মন্ত্রণালয়ে না আন্দোলনে, আপনি কোনোটাই নাই। আপনি একটাই আছেন যে মামলার প্রতি, আইনের প্রতি আস্থা রাখেন। তো আইনের প্রতি আস্থা রাখবে, অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি পরামর্শ দিয়েছেন। কিন্তু বছরের পর বছর আস্থা রেখে ঘরে বসে থাকবে আর প্রতি সপ্তাহে পোস্ট করবেন যে আইনের প্রতি আস্থা রাখেন, আইনের প্রতি আস্থা রাখেন। তো ভাই জনমৃত্যু চলে যাবে, অনেকের চাকরি চলে যাবে, অনেকের রিটায়ার্ডে চলে যাবে, অনেকেই মৃত্যুবরণ করবে। এই মামলাটির মধ্যে 55 জন মূল বাদী, সেখানেও তো একজন বাদী মারা গেছে, 54 জন। তো বছরের পর বছর অপেক্ষা না করে ভাই এটা ইচ্ছা করলে দ্রুত পারা যায়, দ্রুত পারা যায়। তো সেগুলো চেষ্টা করেন। আমি আপনাকে এই সপ্তাহ পুরাটাই দেব, যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি না করেন আমি আপনাকে বলবো যে ভাই মামলাটা শুনানির জন্য আপনি ব্যবস্থা নেন। সেটা আমার, যদি মনে করেন যে এই মামলাটার মেন বাদী আমি, লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ, তো আপনি দৌড়ঝাঁপ যাই পারেন, আমার নামটাই, যে কাগজে আপনি কোর্ট থেকে তুলবেন সেটা আমার নামের কাগজটাই তুলতে হবে আপনাকে, আপনার নামের কাগজ আসবে না, নামটা আমার আসবে। তো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে লাল প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে আপনি বলবেন। আমি ইনশাল্লাহ সাথে থেকে যত দ্রুত মামলাটা শুনানি করা যায় শুনানির ব্যবস্থা নেবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। আমি আরেকটা কথা ভুলে গেছি, আমি আপনাদের কাছে একজনের জন্য দোয়া চাচ্ছি। মাঝখানে মনে হয়েছিল, কিন্তু আপনাদের কোন কমেন্টের কারণে ভুলে গেছি। আপনারা সকলেই জানেন যে পোস্ট ইতিমধ্যেই হয়েছে আমাদের রিটের 3 নাম্বার বাদী। রিট আসলে উৎসাহ তার পছন্দ ছিল, রিটটার জন্য উৎসাহ ছিল, সেটা অস্বীকার আমি করব না। সাইদুল দেওয়ান, তো সেই সাইদুল দেওয়ানের পিতা গতকালকে ইন্তেকাল করেছেন। তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে সারা জীবনের জন্য তিনি পরপারে চলে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আমার ফেসবুক আইডিতে আছেন বন্ধু, আমি প্রত্যেককেই বলবো যে আমার এই সাইদুল দেওয়ানের আব্বার জন্য প্রত্যেকেই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এবং সাইদুল দেওয়ান আসলে পিতা একটি বট গাছের ছায়ার চেয়েও অতি মূল্যবান পিতা, সেটা যে হারিয়েছে একমাত্র সেই বুঝে, তাছাড়া কেউ বুঝবে না। তো সেই বটের ছায়াটা সাইদুল দেওয়ানের এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আসলে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তোবা আমাদের নেই, কারণ আমরা সান্ত্বনাটুকুই দিতে পারবো, যার হারায় একমাত্র সেই বুঝে। যাকে সাপে কামড় দেয়, এই সাপের যে কি ব্যথাটা, কি যন্ত্রণাটা, সেটা এই ব্যক্তি ছাড়া অন্য কেউ কিন্তু বুঝতে পারে না। পাশের লোকেরা হয়তোবা আহারে ওহরে সমবেদনা প্রকাশ করতে পারে, কষ্ট প্রকাশ করতে পারে, কিন্তু যে কষ্টটা সেটা কিন্তু কেউ ভাগ নিতে পারে না। সেইটা একমাত্র যার হারায় সে বুঝে। যাকে সাপে কামড় দেয় সেই একমাত্র সেই সাপে কামড়ের যন্ত্রণাটা বুঝে, বাকিরা কিন্তু শুধু অতটুকুই। তো সেক্ষেত্রে আমি সাইদুল দেওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সাইদুল দেওয়ানকে এই এত বড় শোকটা সইবার জন্য আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন এবং তাকে আমাদের মতো স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। আমি আমার তরফ থেকে দোয়া করব এবং আপনাদেরও বলবো যে আপনারা প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন। তো যাই হোক ভাই, টিএডি এর কথা বলছেন, 3 বছর পর পর পায় না বিল। ভাই টিএডি মেয়ে দিয়ে ফিয়ে দিয়ে কী করবেন? একজন সচিব আপনার সাথে চাকরি করে, সে ওই স্থানীয় সরকার দপ্তরের, সে এই 60,000 টাকার উপরে পায় দুইটা ঈদ বোনাস, আর আপনি বছরে বেতন পান 72,000 না কত, 6,500 করে ধরেন, 6,10,60,000, 6 72,000, আর 600 করে ধরলে 500 করে ধরলে 6,500, যেহেতু 500 করে ধরলে 6,000, 72 আর 6 78,000। আপনি উনি দুইটা ঈদ বোনাস পায় 62,000, আর আপনারা গ্রাম পুলিশেরা পান 1 বছরে বেতন এই 78,000। ওই মূল বিষয়টাই দেখেন না আপনারা, 3 বছর পর পর কী পাইবেন, কি দিব না দিব, সেগুলো মাথা গামান, সেগুলো মাথা নষ্ট করেন। তো সমস্যাটাই তো এই জায়গায়।
আপনার মূল জায়গায় আসেন ভাই। যে আপনার বেতন যখন গ্রেডে আসবে তখন দেখবেন সব অটোই চলে আসবে। আপনার বেতনটা নিয়ে ভাবেন 3 বছর পর কি দিল না ওগুলো নিয়ে ভাই ভাবার আমি মনে করি কোনো বিষয় না। আমার একটি ভাই লিখেছেন খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আসলে যার মনটা সুন্দর দুনিয়াটাই তার কাছে সুন্দর। আর যার মন যেমন কথা আছে ওপার সাধু গোসল করে আর এবার চোর গোসল করে, ওপার থেকে সাধু ভাবে যে ওই পার যে গোসল করতেছে মনে হয় আমার চেয়ে বড় সাধু। আমিও 30 দিন গোসল করি, ও 30টা দিনই গোসল করে, একই টাইমে গোসল করে। আবার এপার থেকে চোর ভাবে যে ওপার যে এই ব্যক্তি গোসল করতেছে সে মনে হয় আমার চেয়ে বড় চোর হবে, কারণ আমিও 30 দিন গোসল করি, ও একদিন মিস দেয় না, 30 দিনই গোসল করে। তো আসলে যার মনটা যেমন তার ভাবনাটা তেমন। যে সুন্দর ভাবেন তার মনটা সুন্দর, যে কারণে তার কাছে আমি সুন্দর, আবার অনেকের কাছেই ভাই আমি খারাপ। তো যার মন যেমন তার ভাবনাটাই তেমন। যাই হোক, এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। আমি মামলাটার 1 নম্বর বাদী হিসেবে এই মামলাটা ইনশাল্লাহ যদি এইভাবেই উজ্জ্বল খান সাহেব ঘুরতে থাকে, যে প্রতি সপ্তাহেই বলেন যে আইনের প্রতি শ্রদ্ধা রাখুন, দ্রুত শুনানি হবে, এগুলো কিন্তু হয়তোবা সমালোচনা করি না, মামলার বিষয়ে করি না, যে আপনি করতেছেন করেন, কিন্তু এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। প্রতি সপ্তাহে প্রতি মাসে এইটা করতে করতে বছর পার করতেছেন, এটা এখন আর ওই সময় না, এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, মামলাটা শুনানি করাতে হবে। যদি আপনি দায়িত্ব নেন ভালো, যদি আমাকে প্রয়োজন মনে করেন ভালো, যদি তা না নেন বা প্রয়োজন মনে না করেন তাহলে অবশ্যই কিন্তু ভাই আমি এখানে আবারও আমাকে দৌড়ঝাঁপ পারতে হবে। আমি আশা করি আমি এখানে পাড়া দেওয়া 1 মাস পার হবে না, ইনশাল্লাহ এটা শুনানি হয়ে যাবে, এটা আমি আশা করি। তো যাই হোক, আমি আপনি যেহেতু করতেছেন আমি আপনার দিকে এই সপ্তাহ তাকিয়ে থাকবো, আপনি কি করেন দেখবো আপনাকে। ভাই আমার ফোন এগুলো রিপ্লেস সিম, আমার কাছে উজ্জ্বল খানের নাম্বার নেই, আর এই কারণে আমি উজ্জ্বল খানকে ভাই ফোন দিতে পারতেছি না। তো যাই হোক, সেই চালাক, সমস্যা নাই ভাই। তো গেল এই মামলাটার বিষয়ে গেল। এইবার যে বিষয়টার কথা আপনাদের সাথে আমি শেয়ার করব, বাড়তি বেতন 1000 টাকা বেড়েছে। আমি এই সরকারকে, বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা কর্মচারী ইউনিয়ন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বলতেছে, বিভিন্ন থানাতে গিয়ে তারা বলতেছে, বিভিন্ন জেলায় গিয়ে তারা বলতেছে যে এইটা নাকি তাদের ক্রেডিট, তারা নাকি অনেক দৌড়ঝাঁপ পেরে এই বেতন বাড়িয়েছে। তো যাই হোক, আমার যে মন্তব্য, আমি যা বুঝি যে বেতনটা বাড়িয়েছে সরকার, আর আমার মন্তব্য যে এইটা আপনারা প্রায় 20,000-এর অধিক গ্রাম পুলিশ সদস্য যে আগস্টের 13 তারিখ রাত্রের থেকে শুরু করে আগস্টের 2024 18 তারিখ পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম খেয়ে না খেয়ে ডাকাতে করেছিলেন, আমার ধারণা মতে সেই জায়গাটার পারিশ্রমিক হিসেবে বর্তমান সরকার, তিনি স্থানীয় সরকার বিভাগ 1000 টাকা বেতন বৃদ্ধি কিন্তু করেছে। কিন্তু কর্মচারী ইউনিয়ন বলতেছে এটা তারা দৌড়ঝাঁপ পেরে করেছে। যাই হোক, ধন্যবাদ ভাই। তো আমি এটুকুই বলবো যে আপনারা দৌড়ঝাঁপ পারলেন, তাহলে ভাই 1000 টাকা বেতন বাড়ালেন কেন? যদি আপনাদের বেতন বাড়ানোর সক্ষমতা থেকেই থাকে যে আপনারা বেতন বাড়ান, তাহলে বেতনটা জাতীয়করণ নাই দিলেন আমাদেরকে, 45,000 গ্রাম পুলিশ সদস্যকে ভালো একটা বেতন দিতেন। যদি সেই বেতনটা আপনারাই বাড়িয়ে থাকেন তাহলে আর একটু ভালো বাড়াতেন ভাই। তো যাই হোক, আপনাদেরও জ্ঞান বিবেক বুদ্ধি আছে, মনুষ্যত্ব আছে, মনুষ্যত্বর জায়গা থেকে আপনারা প্রশ্নের উত্তর আমি দেব কেন, আপনারাই দেবেন। তো সেক্ষেত্রে এই যে 1000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, যেহেতু আমাদের এই ডিপার্টমেন্টটা সহ বাংলাদেশের সকল দপ্তর, কোন দপ্তরে কি লাগবে সেগুলো যাচাই বাছাই, এবং তার একটা বাজেট চেয়েছেন, যাকেই বলা হচ্ছে কিন্তু সংস্কার, এটাও একটা বাজেট, যে এই দপ্তরটা ভালোভাবে চালাতে গেলে এই দপ্তরে কি কি লাগবে। একটা ল্যাপটপ প্রয়োজন, একটা ল্যাপটপের প্রয়োজন আছে, 2টা মনিটরের প্রয়োজন আছে, কি কি প্রয়োজন আছে সেগুলো কিন্তু জানতে চেয়েছে বাংলাদেশ সরকার, বর্তমান যেই গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার। তো এই দেশটাকে ভালোভাবে চালাতে গেলে কোন দপ্তরে কি কি প্রয়োজন, এই জন্যই কিন্তু সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তো যেহেতু সংস্কার কমিশন গঠন করা হয়েছে,
সংস্কার কমিশনে বিভিন্ন দাবি দেওয়া গ্রাম পুলিশের সহ স্থানীয় সরকারের কি কি লাগবে সেগুলো লিপিবদ্ধ হয়েছে। তো এখনও কিন্তু একটা জায়গা আছে বেতন, আশা করা যায় যে হয়তোবা সেগুলো একটু ফলো করবে। সংস্কার কমিশন কি কি চেয়েছে সেগুলো একটু হলেও বর্তমান সরকার করবে। সরকারকে তার জন্য অবশ্যই সময় দিতে হবে। আমরা তো আবার নগদে বিশ্বাসী, যে এক কাপ চা এনে দিলে এক কাপ চা নগদ পাওয়া যায়, এইটাই ভালো। কালকেরটা দরকার নাই, নগদ যেটা সেটা নগদ বিশ্বাসী, যে এক কাপ চা যদি আমি দোকান থেকে এনে দিই আর এক কাপ চা আমি অটো এমনিতেই পেয়ে যাই, তো সেটাই ভালো। ভাই এটা আমার নাম্বার, একটা মিস কল দিন। সুহেল রানা ভাই, কাকে বলছেন জানি না। লাল ভাই আর কি বলবেন? লাল ভাই কষ্ট লাগে আনসার ভাইদের আগে। যাই হোক, আমি আপনাদের কমেন্ট যাব, আর একটু কথা আছে এগুলো শেষ করি, আর লং করবো না, শর্টেই বলবো। তো অনেকদিন পরে তো লাইভে আসা। যাই হোক, বেতন এখনও হতাশ হওয়ার কিছু নেই। আমি কিন্তু বলেছিলাম আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা কেউ হতাশ হবেন না, একটা লোকও হতাশ হবেন না। অনেকেই চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন, না ভাই চাকরি ছাড়বেন কেন? চাকরি ছাড়বেন না, চাকরি ছাড়বেন না, হতাশ হবেন না। আপনারা আর একটু ধৈর্য ধরেন, আর একটু ধৈর্য ধরেন। সর্বনাশী বাসওয়ালা লিখেছেন 12,000 13,000 টাকা করার কথা ছিল লাল মিয়া ভাই, কর্মচারী ইউনিয়নের 1,000 টাকা বাড়ালো। উজ্জ্বল খানকে বিশ্বাস করা যাবে না, কেউ বিশ্বাস করা যায়। ছাপা মারমা লিখেছেন উজ্জ্বল খানকে বিশ্বাস করা যাবে না, কোর্টকে বিশ্বাস করা যায়। তো যাই হোক, ধন্যবাদ ভাই, কারণ যার যার বিশ্বাসের জায়গা তার। তো সেক্ষেত্রে আপনার যে বিশ্বাস, আপনার জায়গা থেকে আপনি রাইট ভাই, সব বলে আমরা সবাই একসাথে কাজ করি আন্দোলনের সাথে। সরি ভাই, আন্দোলনের পক্ষে আমি নেই, কারণ আন্দোলন করা হয়েছে। আমি মনে করি যদি আমার ওপর আপনারা দায়িত্ব অর্পিত করেন, তো ভাই আমি যখন আন্দোলনের সিদ্ধান্তের প্রয়োজন তখন আন্দোলনের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। আমি তখন আন্দোলন থেকে পিছপা হইনি, আমি জেল খেটেছি একা। আমি চাই না আপনারা 10 জন সমস্যায় পড়েন, আমি একা পড়ি, কিন্তু আমি আপনাদেরকে 10 জন সমস্যা চাই না। আর এই মুহূর্তে আন্দোলনের প্রয়োজন নেই ভাই। এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লবিংয়ের প্রয়োজন। আন্দোলন কেন? আন্দোলন হচ্ছে সরকারকে জানান দেয়া, সেইটা ভাই সরকার এখন জানে। এখন সরকারকে সেইটা মনে করিয়ে দেওয়া যে আমাদের ভালো একটা কিছু দেওয়া, তার জন্য লবিংয়ের প্রয়োজন, আর আন্দোলনের প্রয়োজন নেই। তো আমি শেষ প্রান্তে আপনাদেরকে যেইটা অবগত করব, যে এখনও সময় আছে। যদি কর্মচারী ইউনিয়ন সহ উজ্জ্বল খান সহ সকলেই এক কাতারে এসে চেষ্টা করা হয়, তাহলে খুব সহজ হবে। আমি আশা করি রাজা মল্লিক ভাই একটি কমেন্ট করেছিলেন, আছেন কিনা তিনি এই মুহূর্তে জানি না, বের হয়ে গিয়েছেন। তো রাজা মল্লিক ভাই, মামলাটা শুনানি করা সম্ভব? আপনি চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন যে মামলাটা কি শুনানি করা সম্ভব কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই সম্ভব। ইনশাল্লাহ এটা চেষ্টা করলে অবশ্যই সম্ভব, খুব একটা সময় লাগবে না, অবশ্যই সম্ভব ভাই। আন্দোলনের সাথে। তো যাই হোক, আমি এবার আপনাদের কমেন্টগুলো পড়ব, যে কার কমেন্টের উত্তরগুলো আমি দেইনি, সেই কমেন্টের উত্তরগুলো দেব। আপনারা এবার কমেন্টগুলো করবেন। ভাই আপনার কথা আর আমার কথা একই, এটা কি করে হয় ভাই? 22 দিনের সময় কি বুঝলাম না ভাই। প্রশ্নের জবাবটা আমি দিয়েছি। যদি এত জ্ঞানহীন থেকে থাকেন, মাইন্ড করবেন না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখানে ভেঙে লিখেছি যে একটা কাজ একদিন ব্যক্তি 22 দিন কোনে পেলেন, আমি 20 দিন লিখেছি। পোস্ট ভালোভাবে খেয়াল করেন, তারপরে ভাই মন্তব্য করেন। পোস্টে লিখেছি 20 দিন। একটা ব্যক্তি যদি একটা কাজ 20 দিনে করে, সেই কাজটা 20 জন ব্যক্তি করলে মাত্র 1 দিন লাগবে। তো তারপরেও যদি আপনারা না বুঝেন, তাহলে তো ভাই আসলে মেধা শক্তি আপনাদের খুব কম। সরকার জানে বিতাড়িত 1000 টাকা বেতন বাড়াইছে, এর চাইতে আর কি চান? হ্যাঁ ভাই, যদি আসলে 1000 টাকায় আমরা খুশি হই তাহলে তো ঠিক আছে ভাই, আন্দোলনের সাথে। আমি চাই আপনার লাইভের মাধ্যমে উজ্জ্বল খান, বিল্লাল সাহেব, মোস্তফা কামাল, ভবেন বাবু সংযুক্ত হয়ে একটি পরামর্শ করেন, তাতেই ভালো হবে। সরকার জানে 1000 টাকা, মনে হয় না আপনার একসাথে মিলতে পারবেন ভাই। সেটা আল্লাহ জানে ভাই, জানি না। তাহলে ভালো কিছু হবে ভাই, ইনশাল্লাহ ভাই। আমরা আন্দোলনে নাই, তারপরেও বলি সবাই একতা হয়ে কাজ করেন। আন্দোলনে আপনাদের কাছে অনুরোধ রইল ভাই। এই যে ঘরে বসে বসে আপনারা এই কমেন্টটা করেন, এই দায়িত্বটা আমার প্লিজ ভাই আপনার নেন দেখি। রিপন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ।
কিন্তু দায়িত্বটা আরেকজন নেন ভাই, আমি তো পারতেছি না, আমার টাকা তারা সারা দিচ্ছে না, তাহলে আমি কি করব বলেন দেখি। তা আপনারা দায়িত্বটা অন্য কোনো ব্যক্তি নেন, তৃতীয় কোনো ব্যক্তি নেন, যে সবাইকে মিলে যারা এক করবেন। তবে এই এক করতে করতে বছর কাটান, এই বছর চলে যাক, তারা যদি এক না হয় তাহলে আপনি কি করবেন? বসে থাকবেন? এইটার উত্তরটা আমাকে দেন, যে তারা এক হলো না তখন কি করবেন? তখন কি বসে থাকবেন, নাকি তাদেরকে বাদ দিয়ে চেষ্টা করবেন? আশা করি উত্তরটা দেবেন। ভাই, পোস্ট অফিসের কর্মচারীদের বেতন ডবল হয়েছে, আপনি কি জানেন? না ভাই, এই ব্যাপারটা আমি জানি না, ডবল হয়েছে কিনা জানি না, বেলায় 1,000 টাকা বাড়াবো না ভাই, আমি জানি না। যেটা জানি না সেটা ভাই আমি অযথা বলবো না, জানি এটা আমি জানি না ভাই, আপনার কাছেই শুনলাম। ইকবাল ভাই, ভাই আপনি যে 1 সপ্তাহ থাকলেন এই বিষয়ে কিছু বলেন, এবং এতে আপনি কি সাকসেস হয়েছেন সেটা যদি বলেন একটু ভালো হতো। ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাই, আমার ইকবাল ভাই, আমি হয়তোবা লাইভে যদি এখন ঢুকেন তাহলে শোনেননি, আমি কিন্তু বলেছি কিছুক্ষণ আগেও যে 1টা সপ্তাহ দৌড়িয়ে যা পেয়েছি তা বলবো, কিন্তু কোথায় কোথায় গিয়েছি তা বলবো না। আমি যদি আগেই লাইভে বলি, তারা করে কি জানেন? কালকে আমার সেখানে যাওয়ার ডেট, তারা আমার একদিন আগে সেখানে চলে যায়, যাইয়ে আমার নামে যত প্রকারের বদনাম আছে সেখানে করার পরে আমি যেন সেই ব্যক্তির কাছে গেলে আমার কথা আর সে না শুনে তারা সেই কাজটা করে। তো সেই কাজ করার পরে ক্ষতি টাকার হয়। আমি একটা ব্যক্তির কাছে গেলাম, 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য যাতে পরিবর্তন হয়, তার হাতে ধরে পায়ে ধরে তাকে কাগজপত্র এভিডেন্স সব কিছু বুঝিয়ে সেই ব্যক্তিটা দিয়ে আশা করতেছি 45,870 জন গ্রাম পুলিশের কল্যাণ হবে, উপকার হবে। যখন এই বিষয়টা জানতে পারতেছে তখন সেখানে কিছু ব্যক্তি তারা চলে যেতেছে, যে সেখানে আমার নামে নাম বদনাম যত প্রকারের আছে সেগুলো করে এই জায়গাটা তারা নষ্ট করতেছে। তাহলে এই ফেসবুক মিডিয়াতে সেটা বইলে লাভ হবে বলেন, না ক্ষতি হবে, কোনটা? আমি কিছুই ভাই আর খোলসা করে বলবো না। আপনারা যারা যারা বলবেন যে ভিউ কামানোর জন্য করি, যারা বললেন যে বাটপারি করি, ওই বাটপারি করে বহুত 5 তলা বাড়ি করছি, গাড়ি করছি, বাটপারির ব্যবসাটাই ভালো, সেটাই করি, সমস্যা কি? আপনার যদি ভালো লাগে আমার পোস্টের সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। অনেকেই বলে যে ভিউর ব্যবসা করি, তো ভিউর ব্যবসা করি, আপনি তো একটা লাইক দিছেন মাত্র, এটা আমারে না দিলে আরেকজনরে দেখবেন, আর নাইলে ড্যান্স দেখবেন। ফেসবুকে ঢুকলে সব ধরনের জিনিসই আছে, ড্যান্স আছে, ঔষধ বিক্রি করে সেগুলো দেখা যায়, জামা কাপড় বিক্রি করে সেটা দেখা যায়, নাচতেছে, আপনি ঢুকলে কি বলে, সবটা অপশনই ফেসবুকে আছে, আপনি কি দেখবেন ফেসবুকে? তো আপনি এমবি ভরছেন টাকা দিয়ে, আমার একটা লাইক দেওয়ার দরকার নাই, আমি খারাপ লোক? আপনি যে ওই ড্যান্স দেখেন, ড্যান্স যদি ভালো লাগে, আর যদি মনে করেন যে ওই ড্যান্স দেখলেও এমবি কাটবে, লাল মিয়া ভাইয়ের লাইভ দেখলেও এমবি কাটবে, লাইভটা দেখি, লাল মিয়া ভাইয়ের লাইক দিলেও এমবি কাটবে, না দিলেও কাটবে, লাল মিয়া ভাইয়ের লাইকটা দিই, তাইলে মন চাইলে লাইক দিয়েন, নাইলে দিয়েন না। আপনি কিছু বলবেন না, আপনার মতো করেন। ধন্যবাদ ভাই। আমার একটি ভাই লিখেছেন, ইমন লিখেছেন, আনসারের বেতন ভাতা বাড়বে আর অনেক সুযোগ সুবিধা বাড়বে, আর গ্রাম পুলিশের মাত্র। ভাই, আনসার আর গ্রাম পুলিশ দুটি এক বিষয় না। আনসাররা আসলেই তারা শিক্ষিত, মেধাবী, তাদের মধ্যে একতা আছে। আমরা একজন বিপদে বললে আরেকজন ধাক্কা দিয়ে বিপদে আর ভালো করে ঠেলে দেয়, বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে না। সেইটা গতকালকে পোস্ট দেখেই তো বুঝতে পারেন। আপনার যে পোস্ট করেছে, আরও যে কমেন্ট করেছে, উজ্জ্বল হোসেন যে কমেন্টগুলো করেছে সেগুলো আপনাদেরকে বলতে চাই না। এই কৃষ্ণকে লিখেছেন, আবারও তোদের জেল খাটতে হবে, আবারও নাকি জেল খাটতে হবে, এটা এই মেসেঞ্জারে গিয়ে লিখেছেন। তার মানে কি বুঝতেছেন? যে এই কর্মচারী ইউনিয়ন আমাদেরকে জেল খাটিয়েছে, আবারও আমাদের জেল খাটতে হবে। তাহলে এইটা কিন্তু এই আনসারদের মধ্যে নাই, এটা কিন্তু সচিব এই কি বলে, এই যে সচিব আছে ইউনিয়ন পরিষদে তাদের মধ্যে নাই, তাদের এই সচিবদের মধ্যে কোনো সমালোচনা নেই। 10 টাকা চাঁদা দেখ, 20 টাকা দেখ, আপনার ইউনিয়ন পরিষদের সচিবকে গিয়ে আপনারা জিজ্ঞেস করেন তারা বছরে কত টাকা চাঁদা দেয়। কেন দেয়? যে তাদের যারা নেতৃত্ব দিচ্ছে ঢাকায়, তারা যেন ঢাকাতে থেকে খেয়ে দৌড়িয়ে তাদের ভাগ্যগুলো পরিবর্তন করতে পারে। যারা ইউনিয়ন পরিষদে বসে বসে ডিউটি করতেছে, ঢাকা দৌড়ায় না, এই লোকগুলোর ভাগ্য যেন যারা দৌড়াচ্ছে তারা পরিবর্তন করতে পারে। বছরে তারা কত টাকা চাঁদা দেয় একটু গিয়ে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আপনারা আপনাদের সচিবকে জিজ্ঞাসা করেন, কিন্তু দেখেন তাদের মধ্যে কোনো সমালোচনা আছে কিনা। তারা 1 টাকা দিলেও সমালোচনা করবে না, তারা লাখ টাকা দিলেও সমালোচনা করবে না, কারণ তারা জানে যে আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতেছি, বাড়ির কাজ করতেছি, কিন্তু আমাদের যে ভাইগুলো ঢাকা আমাদের জন্য দৌড়াচ্ছে, তাদেরকে দৌড়ানোর জন্য অর্থ
বা কোথায় লাগবে না লাগবে আমাদেরকে দিতে হবে, তারা এক বাক্যে দেয়, কোনো সমালোচনা করে না। আর আমরা গ্রাম পুলিশেরা কি করি, যে টাকা দেয়নি সে এই ফেসবুকে হিসাব লেখে লাল মিয়া টাকা চাচ্ছে, 1 টাকা করে দিলে 45,000 টাকা আসবে, এটা টাকার ব্যবসা শুরু করে দিচ্ছে, অথচ তিনি 1 টাকাও দেয়নি, তিনি কিন্তু 1 টাকাও দেয়নি, তিনি কিন্তু ফেসবুকে হিসাব লিখে দিয়েছে লাল মিয়া। আবার যখন বলি যে ভাই সহযোগিতা করেন, কেউ কেউ বলেন, আসলে এই অনেকেই বলে কথাগুলো মুরব্বীদের, যে বিপদে পড়লে যখন তুমি মানুষকে বলবা, কেউ তোমার বিপদ দেখে হাসবে, কেউ টিটকারি দেবে, কেউ সমবেদনা জানাবে, কেউ বা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তো বিপদে পড়লে তুমি না খেয়ে ঘরে বসে থাকো, কিন্তু মানুষের কাছে বলতে যেও না। মানুষের কাছে বললে তোমার বিপদ দেখে তারা হাসবে, কেউ কেউ হাসবে, কি গেছে না, কই গেল টাকা, বহুত ফুরানি করে তো চলছো, এখন কেমন। ভাই আবারও জানতে চাচ্ছেন কার সাথে কথা বলছি, আমি বারবার বলতেছি এগুলো কিন্তু আপনাদেরকে এই লাইভে আর বলবো না আমি। গ্রাম পুলিশ অভাবে পড়ে আজ প্রবাস হয়ে গেলাম। ভাইটি মনে হয় বিদেশ চলে গেছেন কিনা। গ্রাম পুলিশ, আমরা মানুষের জাতি না ভাই ইমন। হ্যাঁ ভাই, আসলে আমরা তো মানুষের মধ্যেই পড়ি না, আমাদের ভাগ্য পরিবর্তন এত সহজেই হবে, মানুষের মধ্যেই পড়ি না। কালকে আমার মামলার হাজির আছে, আগামীকাল। মামলাগুলো খেয়েছি কাদের জন্য? আপনাদের জন্য। কালকে হাজিরা আছে, উকিলকে তো টাকা দিতে হবে নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, চাপাই শিবগঞ্জ গ্রাম পুলিশ। আলিম ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। বুঝি নাই ভাই। ভাই পরে কথা বলতে হবে, তাহলে আপনি লাইভে নাই, আমি লাইভে আছি ভাই, আপনি ভাবছি যে ওকে ভাই। আসলে এই যে সচিব, তারা আসলে শিক্ষিত, যে কারণে তাদের মেধা শক্তি অনেক ভালো, তারা আগাবে না তো আমরা আগাবো। তো যাই হোক, 1 নাম্বার, কালকে আমার মামলার হাজিরা টাকা দিতে হবে। এখন এই কথাটা বললেও অনেকেই কমেন্ট করে, এই যে এবার টাকা চাইব, এই যে এবার টাকা চাইব, হইল এটা? আপনারাই বলেন এটা হইল? তো তাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে সহজেই, এত সহজেই? আমার নিজের গল্প কখনো নিজের করতে হয় না। আমার মন হয় না যে আমি যদি এইখান থেকে বসে পড়ি, যে আর দরকার নেই আমার, আমি যাব না আপনাদের কাছে। আর আমার মনে হয় না যে গ্রাম পুলিশের জন্য, জাতীয়করণের জন্য আর লড়াই এই গ্রাম পুলিশের মধ্যে থাকবে। আমার মনে হয় না থাকবে। সেটা ফেসবুকের গানটা হয়তো অনেক গ্রাম পুলিশ গাবে, কিন্তু বাস্তবের মাঠে আমার মনে হয় না থাকবে। বাকিটা আপনারা বলতে পারেন, আপনারা জানেন। তো যাই হোক, কষ্টের কথা বলতে নেই, কষ্টের কথা নিজের মনের ভিতরেই রাখাটা উচিত। তো অনেক কথা হইলো, আপনাদের কমেন্টগুলো এবার দেখব। আবার সকালবেলা কালকে আমার মামলার হাজিরা আছে, হাজিরা দিতে যেতে হবে। তো সেক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ। যেহেতু এবার ব্যাংক কোন দিন এক ফালাদা মাপা যায় না ব্যাংক। হ্যাঁ ভাই, আসলে জামাল ভাই, ব্যাংক আসলে এক পালায় মাপা যায় না, এটা ব্যাংকের মতোই। মনোর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জামাল ভাই, আল্লাহ ভালো রাখছে। জুয়েল সর্দার রাইট, অসংখ্য ধন্যবাদ ভাই। কার জবাব দিয়েছেন জানি না। মনিরুল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? বুঝতে পারছি। জামাল হোসেন ভাই মনিরুল ভাইয়ের কমেন্টের উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? তো এবার আপনাদের কিছু কমেন্ট দেখে ভাই আমি চলে যাব, বিদায় নেব ভাই। আপনার জন্য দোয়া করি, এগিয়ে যান, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ ভাই, আমারও দোয়া রইল আপনাদের জন্য, আপনারাও ভালো থাকেন। হতাশা ও দুঃখজনক, মইনুর রশিদ চৌধুরী আমাদের আরেকটি প্রিয় ভাই, যিনি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের আরেকটা যোদ্ধা, যিনি বরাবরই আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন, এবং আপনারাও তার সাক্ষী আছেন যে আপনাদেরকে কিন্তু তিনি খাবার পর্যন্ত নিজের টাকা দিয়ে কিনে ঢাকাতে আন্দোলনের সময় খাইয়েছে। তিনি কিন্তু আমাকে
রাজপথে দাঁড়িয়ে থেকে সাপোর্ট দিয়েছেন, আমাদের সেই ভাইটি আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে জানাচ্ছি আমার ভাইটিকে। যদিও আসলে সময়ের অভাবে এখন ভাইটির সাথে আমার যোগাযোগ খুব কম হচ্ছে। আসলে তিনি সবসময় মানুষের কল্যাণের চেষ্টা করে, 100% রাইট ভাই। তো সেক্ষেত্রে মানুষের জন্য চেষ্টা করে। ভাইটির জন্য আপনারা সকলেই দোয়া করবেন, মন থেকে আপনার কথাটা সঠিক ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। তো আমি ভাইটিকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো একজন এই ছোট্ট ব্যক্তির লাইভে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার ফয়েজুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই টাকা ছাড়া তো ঘরের ভিডিও ঘর থেকে বাইর হয় না। কিন্তু ভাই গ্রাম পুলিশের এই কথা বুঝাইতে গেলে যে টাকা ছাড়া যে ঘরের বেডি সেও ঘরের থেকে বাইরে হয় না, তাহলে টাকা ছাড়া যে ঢাকায় দৌড় পারম কেমনে পারম? কয় ওই যে 5 তালা গাড়ি করব, বাড়ি করব, সাদা সারা জীবন দিয়ে আসছি। আমার বিরুদ্ধে বহুত তদন্ত হয়েছে, বহুত ভাই। আমি আওয়ামী লীগ করি, জামাত ইসলাম করি, নাকি বিএনপি করি, না কি করি, কয়েকশো কোটি টাকার মালিক আমি, কত বাটপারি আমি করি, সেগুলো ভাই যাচাই আমার বিরুদ্ধে কম হয় নাই। আমারে ওই জমে ধরছিল, জমে 5-5টা মামলা যেহেতু নামে হয়েছে, তদন্ত আমার নামে কোনো অংশ কম হয় নাই। আমার মানে এই এখন পাশার ভিতরে কয়টা বাল আছে সেটাও তদন্ত হয়েছে, খারাপ ভাষায় বলতে হইলো। তো যদি আসলেই আমি এই আপনাদের যারা অনেকেই মন্তব্য করেন, আসলে মন্তব্য যে করবে তাকে বলার কোনো ভাষা নাই। ভাষা খারাপটা করাই একেবারেই অযথা, ভাষা খারাপ করাটাই অযথা। কারণ মন্তব্য যে করবে নেগেটিভ, আসলে ওর জন্মটাই নেগেটিভ, ও পজিটিভ কোনো কিছু দেখবে না। ফেসবুকে ভিউ দেবে ফেসবুক কোম্পানি, ফেসবুক থেকে অনেকে টাকা পায়। আমি এই পর্যন্ত হারাম 1 টাকা পাই নাই, 1 টাকা পাই নাই, এই পর্যন্ত 1 টাকা আমি তুলতে পারি নাই। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে, তিনি কিন্তু ফেসবুকে কমেন্ট করে যে ভিউর ব্যবসা করি, ভিউর লেগে মিথ্যা কথা বলি। হ্যাঁ ভাই, ভিউর লেগে 5 মাস জেল খাইতে গেছি, আপনি খাটেন না দেখি? আমি তো বাবার বেটা, ভিউর লেগে 5 মাস জেল খাচ্ছি, তাহলে তুই একটু খাইটা দেখা। তো যাই হোক, এই খারাপ আসলে অনেক টাইম এই মেজাজটা চলে যায়। তো আসলে ওর জন্মটাই বাঁকা, ওর রাস্তাটাই বাঁকা, ওর ভাবনাটাই বাঁকা। তো এটা থাকবেই, এটা থাকবেই, এটা থাকবেই। ওরে যদি কলজা কাইটাও খাওয়ায়, তাও ওর ওর বাসাটাই বাঁকা থাকবে, ও সোজা রাস্তা দেখবে না। ভাই যা কিছু করেন সামনে পা বাড়ায়েন সাবধানে, একটু হিসাব করে। কর্মচারী ইউনিয়ন আপনার পিছে আমার যেভাবে লেগে আছে, তারা আবার আবার ভিতরে পাঠাবে। আমাদের পেছনে নেতা লাগাইছে। নারায়ণগঞ্জের মিটিং সম্পর্কে আপনি অবগত আছেন? হ্যাঁ ভাই, নারায়ণগঞ্জের মিটিং আমি আসলে দেখিনি, সেটা বিল্লাল ভাইয়ের আইডির থেকে দেখলাম। গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিল্লাল ভাই, তার আইডি থেকে একটি ভিডিও ছেড়েছে। সেই ভিডিওতে আমি দেখলাম যে হ্যাঁ, প্রকাশ্যেই সেগুলো বলা হয়েছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করতেছে। এটা তাদের ইয়ের মাধ্যমেই পেলাম আর কি, তাদের যে ভিডিওর মাধ্যমে। আর সেই কারণেই কিন্তু তারা তোমাকে থ্রেট মেরে তোমার মেসেঞ্জারে গিয়ে থ্রেট মারতেছে, সেটা বুঝতেছি। তো যাই হোক, উপরে আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা রাখো। যদি পাপ না করো, তাহলে তুমি বিপদে যদি পড়ো, আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই রক্ষা করবে। আল্লাহ উপরে যেহেতু আছে, আল্লাহ অবশ্যই রক্ষা করবে। আল্লাহর উপরে কিন্তু কারো ক্ষমতা নাই, আর আল্লাহর উপরে হাত ঘোরানোরও পৃথিবীতে এই কাউকে আল্লাহ ক্ষমতা দেয়নি। তো আল্লাহর উপর বিশ্বাস রাখো, ধৈর্য রাখো ভাই। লাল ভাই এর জন্য দোয়া রইল, ধন্যবাদ ভাই। কামাল ভাই নিষেধ করেছিলাম বারবার, সতর্ক করেছিলাম, এর মূল্যায়ন হবে না, বিপদে কেউ পাশে থাকবে না। আসলে মনির ভাই, আপনি বারবারই আমাকে বুঝিয়েছিলেন, নিষেধ করেছিলেন, কিন্তু আসলে আমি দুঃখিত যে আমি আপনি সহ, আপনি না ভাই, খালি আপনি সহ যারাই আসলে জ্ঞানী, আমার ওসি স্যার, আমার ইউনো মহোদয়, আমাকে কিন্তু অনেকেই বুঝিয়েছিলেন যে লাল মিয়া, আপনি এই যাদের জন্য এই মাথা নত করছেন না, আপনি যাদের জন্য পিছপা হতে চাচ্ছেন না, তারা কিন্তু কেউ আপনার পাশে থাকবে না, কাউকেই কিন্তু পাশে থাকবেন না, এই পাশে পাবেন না। আপনি বিপদে বলে দেখবেন আপনার পিছিয়ে একটা ব্যক্তিও নাই ভাই। আপনি সহ যারাই জ্ঞানী গুণী বিচক্ষণ বড় বড় অফিসার, তারা কিন্তু আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে এটা আমারই দোষ। আমি ভাই একটাই বলেছি যে আমার যদি ভুল না হয়, যে আমি যদি এই যে দাবিটা আমার সেটা যদি সঠিক থাকে, তাহলে আমি পিছপা হব না।
আমি উল্টা তাদেরকে প্রশ্ন করেছি, ইউনু স্যারকে প্রশ্ন করেছি, স্যার আমার বিরুদ্ধে কিন্তু খুব ক্ষিপ্ত যে এত বুঝাইছি তাও তুমি বুঝো না, তুমি তোমার দরকার জাতীয় বেতন স্কেল। স্যার আমার খুব ক্ষিপ্ত, আমার উপর খুব ক্ষিপ্ত। স্যার আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি স্যারকে উল্টে প্রশ্ন করেছি, স্যার আমার দাবিটা কি সঠিক? বলতেছে হ্যাঁ দাবি সঠিক। স্যার 6,500 টাকা বেতন ঠিক আছে না? এইটা ঠিক নাই। স্যার 11 সালে জাতীয় বেতন স্কুলের গ্যাজেট আছে, তাহলে আমার দাবি কি ভুল না সঠিক? বলতেছে না আপনার দাবি সঠিক। তাইলে স্যার আমি তাহলে স্যার এখান থেকে ব্যাগ যাব না, যদি আমার দাবি সঠিক হয়ে থাকে। আর দাবি যদি ভুল হয়ে থাকে তাহলে বলেন যে না আমার দাবি ভুল, তাইলে স্যার আমি ঠিক আছে মাথা নত করে চলে যাব। তো আপনার সহ অনেকেই কিন্তু আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি কারো নিষেধ মানিনি। কেন মানিনি? যে 45,000 গ্রাম পুলিশ সদস্য, তাদেরকে যদি এই ন্যায্য বিষয়টা সেটা আমরা একজন না একজন তুলে না ধরি, তাহলে ভাগ্যে পরিবর্তন সারা জীবনে হবে না। তো তার খেসারতি ভাই আজকে আমি দিচ্ছি, সেটা আপনার সহ কিন্তু কথাগুলো মিলে গেছে যে কেউই এখন আমাদের পাশে নেই। আমার বেতন বন্ধ, কেউ কিন্তু মনে করে না যে লাল মিয়া ভাই আমাদের কারণে আজকে এই অবস্থা, আমরা বেতন পাইলাম, তাহলে লাল মিয়া ভাইরে আমরা এই 50 করে টাকা এই থানা থেকে তুলে পাঠাই। যদি 365 দিনে বছর ভাই, উপজেলা আছে মনিরুল রশিদ ভাই, উপজেলা আছে এই থানার সংখ্যা আছে 572টি। যদি উপজেলার সংখ্যা ধরি, উপজেলা আছে 450-450 উপরে, 450 উপরে। 365 দিনে 1 বছর, 1 বছর পরেও যদি একটা থানার থেকে 10 টাকা করে একজন দেয়, 1 বছর পরে 10 টাকা দিব, তাইলেও কিন্তু আমি যদি সারা জীবন বেতন না পাই, কিচ্ছু আসে না। সারা জীবন আমি বেতন না পেলে, আমার চাকরি নাই, সারা জীবন বেতন পাবো না, কিচ্ছু আসবে যাবে না। কারণ একটা থানায় না হলে 100 গ্রাম পুলিশ আছে। 100 গ্রাম পুলিশ যদি মনে করে যে আমরা লাল মিয়া বাড়ি 20 টাকা করে টাকা দিই, 50 টাকা বাদ দেন, 50 টাকা হলে তো আমি কোটিপতি, 1 বছরে কোটিপতি হয়ে যাবো ভাই। যদি মনে করে 20 টাকা করে দিই, 20 টাকা করে দিলে প্রতিদিন 1 থানা করে দিলে ওই থানাটা আবার 1 বছর পরে সিরিয়াল আসবে। যদি মনে করে 1 বছরে দেবো না ভাই, 1 বছর পরে আবার দেবো, তাহলে বছরে 20 টাকা দিলে আমার কাছে টাকা প্রতিদিন আসবে 2,000-2,500 টাকা। তাহলে কৃষ্ণর আমার কার নামে মামলা আছে, মামলা চালাইতেও কিচ্ছু হবে না। তারপরে আপনার কোর্টে হাজিরা দিতেও কোনো ব্যাপার হবে না, কোর্টের টাকা দিতেও ব্যাপার হবে না, আমার সংসার চালাতেও কোনো টেনশন থাকবে না। কিন্তু এরা কি বলবো ভাই, কিছু বলার নাই। সবাই সাথে আছে কিন্তু কেউ পাশে নাই ভাই। সবাই সাথে আছে, সুসময়ে মন্ত্রণালয়ের কথা রাখেনি, 10,000 কথা বলে মাত্র 1,000 বাড়াইছে। হ্যাঁ ভাই, 495টা উপজেলা আছে বাংলাদেশে ভাই। হ্যাঁ ভাই, যাই হোক 495টা উপজেলা, যেটা বললাম যে একটা উপজেলা যদি 365 দিনে বছর এই একদিন করেও আগে পড়বে না, তো আসলে আমি একটা উপজেলায় ধরেন গেলাম, এরা তো মানুষের কাতারেই পড়ে না। এইটা যদি স্বীকার করতো যে কিচ্ছু পাই নাই, কিচ্ছু হয় নাই, কিন্তু লাল মিয়া আমাদের জন্য চেষ্টা করছে, এই মনসত্বর জায়গার থেকে যদি এই কথাটা স্বীকার করে, তাহলে এই ব্যক্তির সাথে ধরেন আমি আমি সিলেট গেলাম, সিলেট সেখানে একজন গ্রাম পুলিশের সাথে দেখা, তখন তিনি দায়িত্ব কি হয়ে দাঁড়াবে যে লাল মিয়া ভাই সে আমাদের জন্য বহুত খাটছে, বহুত করছে, তাহলে এই ভাইটাকে একটা তো এক বেলা তো খাবার খাওয়াইতে হবে, যেহেতু ভাইটার সাথে দেখা হয়েছে, একটা বেলা খাবার খাওয়াই। তাহলে একটা বেলা আমাকে খাবার খাওয়াইতে গেলে কয় টাকা লাগবে? 100 টাকা। আমি একলা গেলে আমার একার পিছে কমপক্ষে 100 টাকা তাকে লাগবে, যদি আমাকে ভাত সে খাওয়াইতে যায় লাগবে। আর যদি চা পান সিগারেট খাওয়াইতে যায়, বিস্কিট খাওয়াইতে যায়, তাহলে 2-3জন লোক বসলে 50-60 টাকা 100 টাকায় চলে যাবে। একবার যদি মনে করে যে এই 100 টাকা লাল মিয়া ভাইকে বসিয়ে চা খাওয়াইলে চা খাওয়াই যাবে, তাহলে আমাকেও লাল মিয়া ভাইয়ের চা খাওয়ানোর দরকার নাই। আমাদের কাজের জন্য, লাল মিয়া ভাইয়ের মামলার জন্য, লাল মিয়া ভাইয়ের সংসার চালানোর জন্য, যেহেতু চাকরি নাই, 100 করে টাকা আমরা থানা থেকে লাল মিয়া ভাইয়ের পাঠাই, তাহলে তো ভাই টাকার পাহাড়ই হয়ে যায়। না দৌড়াইতে সমস্যা হয়, না আমার সংসার চালাইতে সমস্যা হয়, না কোনো কাজের সমস্যা থাকে। আর তো ভাই আসলে কি বলবো, কিছু বলার নাই ভাই। ভাই আপনের তো অফার দিয়েছেন, তারা মানেনি, সমস্যাটা কোথায়? দুজন মিলে কাজ করলে খুব ভালো হয়, তাহলে সামনের দিকে আগানো যাবে। হ্যাঁ ভাই, এখন তারা না মানলে তো কিছু করে না ভাই। নোয়াখালী হাতিয়া উপজেলার গ্রাম পুলিশ এরশাদের বিষয়ে কিছু বলেন। ভাই আসলে কি বলবো বলেন, এখন চোখ আছে দেখি, কান আছে শুনি, আমার বিষয়ে কাউকে বলার পাই না। যদি বলি যে আমার বিষয়ে আপনারা বলেন, কি বললেন? আমি জেলে গেলাম,
আমি এত কিছু হইলাম আপনাদের জন্য, একবারও কি আপনারা আমার বিষয়ে বলছেন? আমার বিষয়ে তো আপনাদের বলা উচিত। আমি যদি আপনাদের জন্য গলা পানিতে নামি, আপনারা তো আমার জন্য কুমোর পানিতে নামবেন। কুমোর পানিতে না নামেন, গিরা পানিতে তো নামবেন। ভাই আমার কাছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্রাম পুলিশ সহযোগিতা চাইলে মইনুর রশিদ ভাই জানে, এটা যে মইনুর রশিদ ভাই জানে যে আমি, সে যত বড় বিপদেই থাক তাকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। মানবাধিকার মইনুর রশিদ ভাইয়ের কাছে ফোন দিই যে ভাই এই গ্রাম পুলিশ এই সমস্যায় পড়েছে, যে কোনোভাবেই হোক ভাই তার এই বিপদ থেকে রক্ষা করতে হবে। এটা আমি করি, আমি আপনাদের জন্য করি, কিন্তু আপনারা কি আমার জন্য একবারও ভাবেন? একবারও ভাবেন? যাই হোক ভাই, অনেক কথা হলো, এখন আর হয়তো আপনাদের কথাগুলো ভালো লাগবে না, কারণ এখন যে তারার কথাতে গেছি আপনাদের হয়তো বা ভালো লাগবে না। আর দু একজনের কমেন্ট পরে ভাই চলে যাব, বিদায় নেব। ভালো থাকবেন। কৃষ্ণ একটা কমেন্ট করছো, ওরে বাবা 10টা 28 বাজে, 1.5 ঘন্টা লাইভ হয়েছে, অনেক হয়ে গেছে। গ্রাম পুলিশ দিবে না ভাই, গ্রাম পুলিশেরা আরও আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে ভাই, কষ্টটা এই জায়গায় লাগে ভাই। যাই হোক, একদম ঠিক বলেছেন কৃষ্ণদা, রাইট। নোয়াখালীতে এরশাদের উপরে সন্ত্রাসী হামলা করেছে ভাই। এখন যদি বলি যে করবে না কেন, যাদের একতা নাই তাদের উপরে তো করবেই। মোবাইল নাম্বার দিন। আমার জিয়ারত হোসেন ভাই, কার মোবাইল নাম্বার চাইলেন ভাই বুঝলাম না। আমার মোবাইল নাম্বার ভাই আমার প্রত্যেক পোস্টের নিচে লেখা আছে। অনেক নিউজে দিছে, হ্যাঁ ভাই নিউজে দিছে, দেখতে পেরেছি। ভাই নিউজে দিছে সেগুলো দেখেছি ভাই, কিন্তু কি হবে, ঘরে বসে প্রতিবাদ করলে কিছু হবে? কিচ্ছু হবে না ভাই। ফেসবুকে প্রতিবাদ, এইটা ফর্মালিটি মেনটেন করা, আর কিছু না। ফেসবুকে প্রতিবাদ, এটা সান্ত্বনা দেওয়া। ফেসবুকে এই কমেন্ট করা, বলা, এগুলো ভাই সান্ত্বনা দেওয়া, আর কিছু না। যাই হোক, সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। পরবর্তীতে ভালো কোনো, হ্যাঁ কৃষ্ণর মোবাইল চেয়েছেন, এবার বুঝছি, কৃষ্ণ মোবাইল নাম্বার দিবে আপনাকে, সমস্যা নাই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর হতাশ হবেন না, শেষ প্রান্তে যেটা বলি, হতাশ হবেন না। হয়তো বা খোলাসা করে আপনাদেরকে কোনো কিছু বলবো না, কিন্তু সময় দেখতে পারবেন, প্রমাণ রেখে দেব, সেটা প্রমাণ সহ দেখাবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং প্রত্যেকেই লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।